শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুরু করছি আমাদের প্রয়াস আপনাদের একটু গাইড করা। যারা আগে আপনারা জয়েন করেছিলেন তারা অনেক কিছুই জেনেছেন, তবে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে এই ধারণাটা 2-1 বছরে নতুন। বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে যাচ্ছেন, কিভাবে সহজে যাওয়া যায় এ তথ্যের ঘাটতি আমাদের সবসময়ই ছিল। আমরা যখন কেরিয়ার বিল্ড আপ করি তখনও ছিল। কিছুটা দায়বদ্ধতা আমাদের আছে যে আপনাদেরকে একটু গাইড করা, যারা আগ্রহী হয়েছেন। কেউ কেউ আবার এমআরসিজিপি পরীক্ষাও দিচ্ছেন, আমাদের সাথে ব্যক্তিগতভাবে রেগুলার যোগাযোগ হচ্ছে। তো আজকের সেশনটা মূলত আমাদের বাংলাদেশি কলিগদের জন্যই নিবেদিত। সেজন্য আমরা এভাবে বাংলায় এটা করতে চেয়েছি। মাঝে মাঝে আমাদের ইন্টারন্যাশনাল ফরম্যাটেও কথাবার্তা হয়েছে। আজকে যিনি আমাদের গেস্ট হিসেবে আছেন, গতদিনও ছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি ডক্টর রেজওয়ান আলম আপনাকে, আহ, আপনার আন্তরিকতার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আমার ব্যক্তিগতভাবে আমার পরিচয়টুকু আপনারা জানেন, অনেকেই জানেন। আমরা ডিভোটেড হয়ে কাজ করছি বাংলাদেশে এই ফ্যামিলি মেডিসিনকে আসলে আপহোল্ড করার জন্য। শুধু একটুকুই বলি, বাকি আমি বেশি সময় নেব না। আমি ডক্টর রেজওয়ানের কাছেই চলে যেতে চাচ্ছি। ডক্টর রেজওয়ান, ওয়েলকাম আপনাকে। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ এবং যারা পার্টিসিপেন্ট আছেন সবাইকে শুভেচ্ছা। অ্যাকচুয়ালি ফার্স্ট সেশনের পরে আমরা অনেক ডক্টরদের কাছে রেসপন্স পেয়েছি এবং কিছু প্রশ্নের আমি সম্মুখীন হয়েছি, তারা জানতে চেয়েছেন কিছু বিষয়ে, স্পেশালি আমার জার্নিটা এবং প্রসেসিং বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তো আমি চেষ্টা করব এই সেশনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। যারা ফার্স্ট সেশন মিস করেছেন, কাইন্ডলি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে রেকর্ডেড ভিডিও আছে ওনারা কাইন্ডলি একটু দেখে নিবেন। এবং আমি আমার জার্নিটা শর্টে শেয়ার করতে চাচ্ছি এবং পরবর্তীতে কিছু স্লাইডের মাধ্যমে শেয়ার করার পরে আপনাদের উম, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি রেডি থাকবো। তো আমি শুরু করতে চাচ্ছি আহ, আমার আলোচনা। তো আমি কিছু স্লাইড আপনাদের জন্য নিয়ে আসছি, এখানে আলোচনা করব যে পাথওয়ে, যে কোন পাথওয়ের মাধ্যমে আমার জার্নিটা আসলে কিভাবে আমি শুরু করেছি অস্ট্রেলিয়া আসার জার্নিটা। এবং আমার পরিচয় অলরেডি প্রথম পরের ভিডিওতে দেওয়া আছে, সুতরাং আমি আর এটাকে এক্সটেন্ড করতে চাচ্ছি না। আমি বর্তমানে ডিউটি হিসাবে অস্ট্রেলিয়াতে কর্মরত আছি। এটা হচ্ছে আমার এখনকার পরিচয়। তো আমরা শুরু করি। আমি যে পাথওয়ের মাধ্যমে আসছি, তো সেই পাথওয়েটা সকল কিছু বলে নিই। সেই পাথওয়েটা হচ্ছে আপনার পেট স্পেশালিস্ট পাথওয়ে। হ্যাঁ, এবং আমরা হচ্ছে পার্সিয়ালি কম্পারেবল, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো এখন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে পাথওয়ে সম্পর্কে একটু বলা হয়েছে যে পাথওয়েটা মাধ্যমে আমরা আসছি এবং আমাদের পাথওয়ে একটা রিকোয়ারমেন্টস আছে, সেটা হচ্ছে আপনাদের 2 বছরের মধ্যে এফআরএস পিজিপি কমপ্লিট করতে হবে, মানে ফেলোশিপটা কমপ্লিট করতে হবে। নেক্সট স্টেপ, ফার্স্ট স্টেপ যদি আমরা চিন্তা করি, এখানে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন মানে করার রিকোয়ারমেন্ট হিসাবে প্রথমেই যে কাজটা করতে হবে, আপনাকে আপনার যে সার্টিফিকেট এন্ড কোয়ালিফিকেশন গুলো আছে সেগুলো ভেরিফাই করতে হবে এপিক এর মাধ্যমে। আমি আপনাকে এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং তারা আপনার সার্টিফিকেট গুলো আপনার সিএফএনজি এর মাধ্যমে ভেরিফাই করবে। এখানে যে সার্টিফিকেটের ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেটা হচ্ছে এমবিবিএস এবং এমআরসিপিটি, যেটা কমপ্লিট করার পরে আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। এবং প্রসেসিং টাইম ইউজুয়ালি 5 বিজনেস ডেজ, তবে এটা আহ, কিছু ক্ষেত্রে আপনার একটু বেশি সময় লাগতে পারে। তো আমি ফার্স্ট স্টেপ আপনাদেরকে যেটা বললাম যে, সরি, ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার এপিক ভেরিফিকেশন। এবং দেন এপিক ভেরিফিকেশন করার পর আপনার ডকুমেন্ট গুলো আপনাকে পাঠাতে হবে এএমসি কাছে, এএমসি অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিলে পাঠাতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে এএমসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, যেটা অলরেডি আমি মেনশন করছি, যে এএমসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আপনার এই এএমসি অ্যাকাউন্টের মধ্যে এপিক যে ভেরিফিকেশন যে ডকুমেন্ট গুলো এমবিবিএস এবং এমআরসিজিপি এখানে স্টোর থাকবে। হ্যাঁ, এবং এটা আপনাকে অবশ্যই করতে হবে, কারণ এএমসি অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আপনার নেক্সট স্টেপ যেটা আরএসজিপি
অ্যাসেসমেন্ট, সেটার জন্য এলিজিবল হবেন না, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও প্রসেসিং টাইম সেম, বাট এটা ভ্যারি করতে পারে। দেন আপনার নেক্সট স্টেপ হচ্ছে আরএসিপিটি, যেটা রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার। সেটা আপনার পার্ট এটা শুরু করতে হবে আপনাকে। এবং এই পার্ট এটা হচ্ছে কম্পারেটিভলি অ্যাসেসমেন্ট আপনাকে আউটকাম দিবে। আমরা যে পাথওয়েতে অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে পার্শিয়াল কম্পারেবিলিটি পাথওয়ে। এবং আপনার এখানে যে রিকোয়ার্ড ডকুমেন্ট গুলা, তার মধ্যে কি কি লাগবে অলরেডি এখানে মেনশন করে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা পিডিএফ ফাইল পাবেন একটা, সুতরাং এটা নিয়ে ওয়ারি হওয়ার কোনো কারণ নাই। তো আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য স্লাইডটা তৈরি করছি। এখানে আপনার ডকুমেন্টের মধ্যে সিভি লাগবে এবং ইন্টিগ্রিয়াস এমআরসিজিপি সার্টিফিকেট সেটা লাগবে, এবং লেটার অফ সাপোর্ট। লেটার অফ সাপোর্ট বলতে বোঝাচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যে আপনি কোথায় কাজ করেছেন সেটা 48 মান্থ, মিনিমাম 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাকে শো করতে হবে। এবং লেটার অফ গুড স্ট্যান্ডিং, যেটা আপনাকে এমআরসিজিপি বোর্ড প্রোভাইড করবে। এবং এর সাথে লাগবে হচ্ছে আপনার এভিডেন্স অফ মেডিকেল রেজিস্ট্রেশন ফর অল জুরিসডিকশন অফ প্র্যাকটিস। মানে হচ্ছে যে আপনি এমবিবিএস পাস করার পর যত দেশ থেকে বা আপনি যত জায়গায় কান্ট্রিতে আপনি প্র্যাকটিস করেছেন, সেগুলোর আপনার মেডিকেল রেজিস্ট্রেশন শো করতে হবে। আমি যেরকম মালদ্বীপ এবং ইউএইতে জব করতে, সেক্ষেত্রে আমাকে এগুলো শো করতে হয়েছে, যত মেডিকেল রেজিস্ট্রেশন আছে বিএমডিসি সহ। তো ডক্টর রেজওয়ান, একটু একটু আমি ঢুকে যাই কি, মানে জাস্ট গসিপ তো, মানে একেবারে বক্তা নয়। আহ, এই যে কথাটা লাস্টে আছে না, লেটার অফ গুড স্ট্যান্ডিং, তো এটা যে যে কান্ট্রিতে দেয়, অথবা আমাদের এখান থেকে সম্ভবত বিএমডিসি থেকেই লেটার অফ গুড স্ট্যান্ডিংটা নিতে হয়, তাই না বাংলাদেশে? আচ্ছা, এটা সরি স্যার, এই জন্য আমি এটা মানে আলোচনার উদ্দেশ্য হচ্ছে এটা, কারণ এই বিষয়গুলোকে এক্সপ্লেন করা। হ্যাঁ, জি। লেটার অফ গুড স্ট্যান্ডিং এটা লাগবে হচ্ছে আপনার রয়্যাল কলেজ থেকে, যেটা মার্সিডিটি বোর্ড এটা প্রোভাইড ও, করবে। মানে এটা লোকাল এমআরসিজিপি অথবা, বোর্ড থেকে নিতে হবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে মার্সিডিটি এর বোর্ড। পরের যে পয়েন্টটা আছে, এভিডেন্স অফ মেডিকেল রেজিস্ট্রেশন ফর অল জুরিসডিকশনস অফ দ্য প্র্যাকটিস সিন্স ইউ গ্রাজুয়েটেড, এটা আরেকটা পয়েন্ট না? হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের সবার তো বিএমডিসি, আমরা যারা বাংলাদেশ থেকে পাস করে ইন্টার্নশিপ কমপ্লিট করে সবার বিএমডিসি রেজিস্ট্রেশন রয়েছে। তো এটার সাথে অনেকেই আসলে বিভিন্ন দেশে প্র্যাকটিস করেন বা হ্যাঁ করেছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে করেছেন। সেগুলো প্রোভাইড করতে হবে আর কি। আমি এটাই বলতে চাচ্ছি, যেমন আমার ক্ষেত্রে মালদ্বীপে প্র্যাকটিস করেছে এবং ইউএইতে দুবাইতে প্র্যাকটিস করেছে, তো সেগুলো আপনি আপনাকে অ্যাড করতে হয়েছে। তাহলে আপনার তিনটা এভিডেন্স অফ মেডিকেল রেজিস্ট্রেশন হয়েছে না, বাংলাদেশ, মালদ্বীপ এবং ইউএই, এই তো? জি, হ্যাঁ, জি স্যার। আমি জানি যে আজকে যারা পার্টিসিপেট করেছেন ওখানে মালদ্বীপেরও কলিগরা আছেন, তাহলে তাদের জন্য এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হলো কথাটা, হ্যাঁ। শুধু বাংলাদেশ থেকে নিলে হবে না, মালদ্বীপ অন্য কোনো কান্ট্রি। আচ্ছা, আর নেক্সট পয়েন্ট হচ্ছে হচ্ছে 50 50 সিপিডি। সিপিটি আওয়ার্স। এই বিষয়টা হ্যাঁ। আমি একটু সামান্য বলতে চাচ্ছি যে 50 সিপিটি অনেকে মনে করে পয়েন্ট, ওরা কিন্তু পয়েন্ট অ্যালাউ করবে না, আপনাকে এটা আওয়ার্স হতে হবে। হ্যাঁ, আওয়ার্সে হতে হবে, হ্যাঁ। এবং একটা ওয়েবসাইট আছে, অনেকে মনে করেন যে কোন ওয়েবসাইট থেকে করব, সব ওয়েবসাইট তারা অ্যালাউ করবে না। আমি হ্যাঁ, আপনারা থিঙ্ক জিপি নামে একটা অস্ট্রেলিয়ান ওয়েবসাইট আছে, সেই আওয়ার্ড ওরা কাউন্ট করে। থিঙ্ক জিপি, আমি এটা একটু লিখে দিচ্ছি যাতে এটা ওয়েবসাইট, এটা একটু টেক্সট করে দিবেন লিঙ্কটা, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়ে করে আমি দেবনি হোয়াটসঅ্যাপ পরে। গ্রুপে শেয়ার করে দেবো স্যার। হ্যাঁ, বা আমাকে দিলেও আমি করে দিতে পারবো। আরেকটা আমি একটু জিজ্ঞেস করবো রেজওয়ান, ওই আমেরিকান ফ্যামিলি ফিজিশিয়ানের যেটা আছে, বা ওই ইয়ে মেডিস্কেপ যে একটা বিশাল একটা সোর্স আছে না, ওদের ওখানে কিন্তু কিছু সিপিডি পাওয়া যায়, ওটা কি আওয়ার্সে না পয়েন্ট, হ্যাঁ, এই এখন তো আমি বিষয়, বলে গেলাম আবার। হ্যাঁ, জি, এই বিষয়টা আমি আসলে উপরে ইম্পর্টেন্স দিতে চাচ্ছি যে ওরা, আমি যখন দুবাইতে ছিলাম তখন এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়েছিল, কারণ জি। আমরা তো সিএমই পয়েন্ট করি আর কি, পয়েন্ট এটা আওয়ার্স ছিল না, তো আমাদেরকে সেটা আওয়ার্সে কনভার্ট করতে হয়েছে। এবং অনেক ক্ষেত্রে আমি বেশিরভাগ পয়েন্ট গুলো থিঙ্ক জিপি ওয়েবসাইট, যেটা অস্ট্রেলিয়ান ফ্যামিলি
মেডিসিন একটা ওয়েবসাইট, হ্যাঁ। ফ্যামিলি ফিজিশিয়ানদের। তো সেখান থেকে আমি সিপিডি পয়েন্ট গুলো, আওয়ার্ড গুলো কালেক্ট করি। তো এভাবে আপনারা করতে পারেন। হিন্দি ওয়েবসাইট আমি লিঙ্কটা শেয়ার করে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা ওখান থেকে চাইলে এই ইয়েগুলো, আওয়ার্ড গুলো কমপ্লিট করতে পারেন। অনলাইন ছাড়া অফলাইন সেশনে যখন অ্যাটেন্ড করে। অফলাইন তারাও অ্যালাউ করে, কিন্তু আসলে এটা বলাটা মুশকিল, কোনটা তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না, এটা পুরো তাদের উপর ডিপেন্ড করে। এটা আমি স্পেসিফাই করতে পারছি না এই মুহূর্তে। তবে এটা অনেক ক্ষেত্রে ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিছু ইয়া তারা, বা যেটা আপনার লাইফ সেশন, সেটা তারা অ্যাকসেপ্ট করে। হুম, আমি একটু অ্যাড করি ডক্টর রেজওয়ান, যে অভিজ্ঞতা থেকে আর কি, সেটি হলো মিডল ইস্টে যারা কাজ করেন তাদের, মিডল ইস্ট কান্ট্রিতে কেউ যদি একটু মিডল ইস্টে থাকেন এখন, কেউ কি একটু কথা বলবেন কিনা আমার সাথে, ভালো হয় যদি মাইকটা অন করেন। মানে বাংলাদেশি কলিগ মিডল ইস্টে কাজ করছেন এই মুহূর্তে, সৌদি আরাবিয়া, ইউএই, তাহলে ইজি হবে। ওখানে যে মেডিকেল রেজিস্ট্রেশন রিনিউ করার জন্য তো সিএমই আওয়ার লাগে, এটা রেজওয়ানও জানেন। কেউ যদি থাকেন মিডল ইস্ট থেকে আজকে, হ্যাঁ, তো সেটা তো ওদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যাপ্রুভড, সাধারণত অ্যাপ্রুভড, যেটা রিনিউ করার সময় এই দেখাতে হয়। তো সেটি একইভাবে আশা করা যায় কোনো কোনো দেশের, মানে এটা যেটা ওইটা অ্যাপ্রুভ, এটা অস্ট্রেলিয়ানও হয়তো বা অ্যাকসেপ্ট করে নিতে পারে। তো আমাদের সাজেশন হচ্ছে এটা আমাদের জমা থাকলো যারা মিডল ইস্টে কাজ করেন, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের কোনো সিপিডি অ্যাকসেপ্ট করে বলে বড় দুঃখজনক ভাবে, মানে আমি জানি না, বা করবে কিনা সন্দেহ, কারণ এই দেশের যে লেখাপড়ার স্টাইল, এখানকার যে কন্টেন্ট, আমার নিজের অবজারভেশন থেকে বলি যে এটা আসলে মানে আপ টু দ্য মার্ক না। এটা আমার ধারণা আর কি, আমার ধারণা সঠিক নাও হতে পারে। সেজন্য আপনি একটু আমাদেরকে তাহলে ওই মিনিমাম অনলাইনটা হলে রিলায়েবল হবে সবার জন্য, লিঙ্কটা অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে আর কি, তাহলে সবাই ওটাতে ঢুকে মাঝে মাঝে করে রাখলে, এটা শুধু এই এমআরসিজিপি টু অস্ট্রেলিয়া না, যদি ওয়ার্ল্ড রিকগনাইজড কোনো অনলাইনের এই সিপিটি জমা থাকে, এটা যে কোনো দেশে কাজে লাগানো সম্ভব। যে আপনি অন্য কোনো কান্ট্রিতে গেলেও তারা যদি সিপিডি পায় তাহলে এটা ইউজফুল হবে। এটা খুব ইম্পর্টেন্ট বলে আমি একটু ঢুকে গেলাম ডক্টর রেজওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি প্রসিড করেন। জি। ইন্টারভেনশনের জন্য। জি। আহ তারপর নেক্সট হচ্ছে আরএসপিটি, লাইক ওকে, আরএসপিটি পার্ট বি। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি জব অফার। আপনার এই স্টেপে আপনাকে জব সিকিউর করতে হবে, এবং এটা আপনার স্পন্সর করবে। প্রসেসিংটা অ্যাকচুয়ালি পুরো স্পন্সরের দায়িত্বে, নিজ দায়িত্বে তারা করবেন। এখানে আপনার কোনো রোল নাই, আর এক্সেপ্ট আপনার জব অ্যাকসেপ্ট ইয়ে করা ছাড়া আপনার এখানে আদার্স কোনো আর আপনার রোল নাই। তারা নিজস্ব, আই মিন, ওই প্রসেসিংটা পুরোটাই আপনার স্পন্সর, মানে কোম্পানি, যে কোম্পানি আপনাকে হায়ার করবে তারা এই প্রসেসটা কমপ্লিট করবেন। তার মানে কোম্পানির সাথে আমাদের যোগাযোগ করতে হবে যারা পাশ করেছেন তারা। এটা হচ্ছে অন্যতম একটা মেজর স্টেপ। এবং কারণ জব অফার এনশিওর করা এবং সিকিউর করা, তো এবং এটা সবচেয়ে একটা ভালো ব্যাপার যেটা হচ্ছে এটা ফ্রি অফ কস্ট। এখানে আপনার কোনো ও এক্সপেন্স হ্যাঁ, নাই। আপনি বলেছিলেন গতবার, আমার মনে পড়ছে, এটা আহ, ফ্রি অফ কস্ট ওরা করে দেয়, এবং কনফার্ম হওয়ার পরে মনে হয় একটা ফি নেয়, বা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট মানে তাদেরকে পে করে এদের জন্য, এরকম মেবি না? এই বিষয়টা আমি ক্লিয়ার এখনো জানি না এই ব্যাপারটা। মানে আপনার তবে ফি দেওয়া লাগেনি তো? আমাদেরকে পে করতে হবে না, এটা আমি কনফার্ম একটু বলতে মানে পারি আপনি আর পে কি। করেননি আর কি এটার জন্যই তো? এলা আমাদের জন্য গুড নিউজ, যারা শুনছেন মনে রাখবেন। হ্যাঁ। তারপরে? দেন নেক্সট স্টেপ আপনার হচ্ছে আপ্রা রেজিস্ট্রেশন। আপ্রা মানে হচ্ছে বাংলাদেশের অস্ট্রেলিয়ান হেলথ অথরিটি, যারা রেজিস্ট্রেশন, যেমন বাংলাদেশের ডিএমডিসি, তেমনি অস্ট্রেলিয়াতে হচ্ছে আপ্রা। আপনাকে লিমিটেড রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমরা যে পাথওয়েতে আসতেছি সবাই লিমিটেড রেজিস্ট্রেশনের মাধ্যমে আসবো। আনটিল আপনি এফআরসিটিপি কমপ্লিট না করা পর্যন্ত, স্পেশালিস্ট রেজিস্ট্রেশনের পূর্বে আপনার লিমিটেড রেজিস্ট্রেশন থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনি ফেলোশিপ কমপ্লিট করেন। ওকে, তো এখানে রিকোয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমি একটু আলোচনা করতে চাচ্ছি যে কি কি লাগবে। সিভি, এটা তো দেখতে পাচ্ছেন তো, এবং সার্টিফাইড কপি লাগবে, পাসপোর্ট লাগবে, এবং সাথে যে কোনো একটা
ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট অথবা ম্যারেজ সার্টিফিকেট। এবং একটা বিষয় আমি একটু শেয়ার করতে চাচ্ছি, অনেকে না কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নামের একটা বৈষম্য বলা চলে, বৈষম্য না বলে বলতে পারেন যে আহ নামের মিস্টেক বলতে পারেন আর কি, যে অনেকের নামের দেখা যায় যে দুই একটা লেটার চেঞ্জ থাকলে বা দেখা যায় বাবা মায়ের নাম বিশেষ করে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ব্যাপারগুলো একটু কনসাসলি ডিল করলে ভালো হয় আর কি। একটু কেয়ারফুল হতে হবে যত, যেন কোথাও কোনো নামের স্পেলিং বা আপনার যে কোনো উপায় নামে যেন কোনো মিস্টেক না হয়। পারফেক্ট আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনার যে সার্টিফিকেট এবং পাসপোর্ট সেম, সিমিলার হলে সব মানে ভালো হয় কি, না হলে সেক্ষেত্রে আপনাকে সাফার করা লাগতে পারে। এটা একটা পয়েন্ট শেয়ার করলাম আপনাদের সাথে। আর ইন্টার্নশিপ, হ্যাঁ এই ডকুমেন্ট যত লাগবে আপনাদের কাছে সব ডকুমেন্ট আছে। মোরওভার সুপারভিশন প্ল্যানটা করবে হচ্ছে আপনার যে রিক্রুটিং কোম্পানি, তারা করবে। সুতরাং এই বিষয়ে আপনার না জানলেও খুব একটা ক্ষতি নেই। তারপর আপনাকে যেটা করতে হবে হচ্ছে ক্রিমিনাল চেক। ক্রিমিনাল চেক এটা একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল চেক করতে হবে, হ্যাঁ? যে ইন্টারন্যাশনাল, আমি যেটা মাধ্যমে করি সেটা হচ্ছে ফিট টু ওয়ার্ক। এটার মাধ্যমে আমি আমার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল চেকটা করি। এবং আহ, পরবর্তীতে ইংলিশ টেস্ট আপনাকে করতে হবে, যে কোনো একটা ইংলিশ টেস্ট আপনি করতে পারেন, কমপ্লিট করতে পারেন, যেমন আইএলটিএস, পিটি বা ওইটি, যে কোনো একটা কমপ্লিট করলে হবে, হ্যাঁ। তো রেজওয়ান, এটা আমি হচ্ছে আমি আপনার। শ্রোতা হিসাবে, সরি, অন্যরা কথা বললে ভালো হতো, সবার পক্ষে আমি বলছি আর কি। যে কেউ চাইলে মাইক অন করে জিজ্ঞেস করতে পারেন, এই যে ক্রিমিনাল চেকস যে বললেন, এটি কে করবেন আসলে? এটা তো পেমেন্ট হয়তো করা লাগবে, ফি দেওয়া লাগবে, কিন্তু করবেন কে? থার্ড পার্টি করবে। এটা হচ্ছে যেটা আমি বললাম আর ওয়েবসাইটটা, পার্টির নাম বললাম যে ফিট টু ওয়ার্ক। হ্যাঁ, ওকে, এটার এটা আমি এটা শেয়ার করে দেবো না হয়, এই ওই লিঙ্কটা আচ্ছা আমি আচ্ছা শেয়ার করে আচ্ছা, দেবো মানে আপনার এখানে ফোনে। একটা লিঙ্কে কি রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ, ওখানে পার্টিসিপেন্টকে? যে ওদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং ওদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে ওদের ওখানে, এবং সাথে পেমেন্টটাও করতে হবে। হ্যাঁ, তারা একটা পরবর্তীতে ক্রিমিনাল ওরা চেকস এর একটা রেজাল্ট কি তাহলে আমাকেই দিবে, দিবে, আমি হ্যাঁ যদি অ্যাপ্লিকেন্ট হই? দিবে, আপনাকে দিবে করা। আচ্ছা এবং আচ্ছা। এটা আপনি বলবেন যে আফরা, এটা যেন তারা আফরাকে ফরওয়ার্ড করে। ও এটা আচ্ছা। অবশ্যই তাদেরকে নোটিফাই করতে হবে। জি কারণ জি জি। আফরাই ক্রিমিনাল চেকের সার্টিফিকেটটা না পাওয়া পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন ইস্যু করবে না। বুঝতে পেরেছি, তাহলে ওরা আফরাকে ফরওয়ার্ড করে দিবে, আমাকে একটা ক্রস বা রেফারেন্স কপি দিবে, এরকম আর কি। হ্যাঁ, বুঝতে ওকে। পেরেছি এবার, থ্যাংক ইউ। আর ইংলিশ টেস্টটাও আপনার এই আফরাকে ফরওয়ার্ড করতে হবে। সেটা যে হয়তো আপনার ওইটি কিংবা আইএলটিএস যেটাই করা হয়, তাই না? পিটি যে কোনো একটা করলে হবে। হুম, ঠিক আছে। তো নেক্সট আপনার ভিসা এবং মেডিকেল, যেটা আমরা বলি, আমাদের ভিসা হচ্ছে 482 ভিসা, স্কিল ভিসা, স্কিল ডিমান্ড ভিসা আমাদের ভিসার নাম, ক্যাটাগরি, আমাদের ভিসা ক্যাটাগরি এটা। এবং এখানেও আমাদের বিষয় যে আপনাকে স্পন্সর কিন্তু করবে আপনার এমপ্লয়ার, মানে যে কোম্পানি আপনাকে হায়ার করবে তারা স্পন্সর করবে, হ্যাঁ। এবং এখানেও সেম পুলিশ চেক। এবং মজার বিষয়, এই পুলিশ চেকটা হচ্ছে আপনার নিজস্ব কান্ট্রির পুলিশ চেক, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল চেক না, এটা আপনার লোকাল পুলিশ চেক। তো আপনার মানে বাংলাদেশ থেকে আপনাকে এই সার্টিফিকেটটা নিতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট, এরকম একটা সার্টিফিকেট আর কি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা বলে আর কি। মানে বিসিএস জয়েন করার সময় তো এগুলো লাগে, হ্যাঁ, তাই না? যেরকম অনেকটা ওইরকম আর কি। এবং নেক্সট স্টেপ হচ্ছে যে ভিসা কস্ট হবে, এটা আমি বলে দিচ্ছি যে আপনার অ্যাডাল্ট যারা আছেন মোর দ্যান 18 ইয়ার্স তাদের ক্ষেত্রে এই কস্টটা লাগবে, এবং যারা লেস দ্যান 18 ইয়ার্স আছেন তাদের ক্ষেত্রে এরকম খরচ হবে আর কি। এবং মেডিকেলের কস্টটা অ্যারাউন্ড, আমি একটা অ্যামাউন্ট বলছি, কিন্তু এটা ভ্যারি করবে, এটা আপনার কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো এটা আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশ থেকে করলে অনেক কমে করতে পারবেন মেডিকেল কস্ট, এটা ও, বলতে চাইছি। এই ব্যাপারটা আরেকটু কি বলবেন রেজওয়ান? মানে আমারও ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি,
প্লিজ আপনারাও মাইক অন করবেন। হ্যাঁ, আমি আপনাদের পক্ষে কথা বলছি, পার্টিসিপেন্ট। আমি তো অস্ট্রেলিয়া যাইনি। হ্যাঁ, আমি যেতে চাইলে কি করব এখন, সেটাও তো আমার জানা দরকার। যে এই যখন মিডল ইস্টে কেউ থাকেন, তাদের কিন্তু প্রত্যেকটা খরচগুলো অ্যাকর্ডিং টু কান্ট্রির, ওই দেশের ইকোনমিক স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। যেমন এই যে রয়্যাল কলেজে যখন ফিটি দিতে হয়, তখন দেখা যায় যে মিডল ইস্ট কান্ট্রিতে থাকলে একরকম রেট আর বাংলাদেশে অন্যরকম। আমার এই অভিজ্ঞতাগুলো আছে। তো এইগুলো তো প্রায় এরকমও হওয়ার সম্ভাবনা আছে না, ফি গুলো যখন বাংলাদেশে বসে দিবে তাহলে হয়তো তার রেটটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, কারণ এটা আমি বলতে পারি যে আমার সাথে কিছু পাকিস্তানি ফ্রেন্ড ছিল। তো তারা ইউএই থেকে না করে তাদের নিজের নিজ দেশে যেয়ে করছে, কারণ পাকিস্তান থেকে ইউএই মাত্র 2 ঘন্টা ফ্লাইট, এবং সেখানে কস্ট অনেক কম। এই হ্যাঁ, কারণে তারা মেডিকেলটা, ফুল ফ্যামিলি মেডিকেল তারা নিজ দেশ থেকে করে তারপর বাকি স্টেপ গুলা কমপ্লিট করতেন। মানে তো বুদ্ধি আর এভাবে কি। হ্যাঁ, করতে পারতেন। বুদ্ধি। কেউ হ্যাঁ, যদি কথা বলছেন একটু হ্যান্ড রেজ করিয়েন, অডিওটা অন করে হ্যান্ড রেজ করিয়েন, তাহলে আমি ইয়ে করতে পারবো। তো এইটি ওইভাবে হলে তো ইয়ে করতে হবে না, তাকে জব ছেড়ে দেশে আসতে হবে না? না এটা তো আপনার মেডিকেলটা একদিনে হয়ে যায়, সুতরাং জাস্ট একটা আপনার 2-3 দিনের ছুটি ও বা এক সপ্তাহের আচ্ছা, মধ্যে আচ্ছা, ছুটি আচ্ছা, নিয়ে এইটি করতে পারেন। এইটি যদি কান্ট্রিতে চলে আসেন, ওই কান্ট্রির যে রেটে আছে ওই রেটে করে ফেললেই হবে। হ্যাঁ, নিজস্ব দেশ থেকে করার সুযোগ আছে, এটা আমি আছে। বলতে চাচ্ছি। আচ্ছা, 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 ভালো বুদ্ধি এটা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক এবং ইউ। এটাতে খরচ অনেক কমে যাবে। যেটা অ্যামাউন্ট এখানে শো করছে, এটা অ্যাকচুয়ালি আমি ইউটিউবে করার কারণে আমার কস্টিংটা বেশি হয়েছে, তবে বাংলাদেশে করলে খরচ অনেক কম। অনেক কম হবে। ঠিক আছে। আর নেক্সট আপনার, এটা হচ্ছে লাস্ট স্টেপ আমরা বলতে পারি, যে আরেকটু পার্ট সি। তো এটা হচ্ছে এই এই স্টেপে হচ্ছে আপনার এলিজিবল হবেন আপনি প্রোগ্রামে এনরোলমেন্ট করার জন্য। মানে আপনি এনরোল হবেন প্রোগ্রামে, এবং তারা আপনাকে মেডিক একটু পরে আসতেছি, সরি, এর জন্য ডকুমেন্ট লাগবে এখানে আপনার বিএলএস সার্টিফিকেট। হ্যাঁ, বিএলএস সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেট তারা অ্যালাউ কনসিডার করবে না। সেক্ষেত্রে আপনার আমেরিকান সার্টিফিকেটটা তারা অ্যাকসেপ্ট করে। আমার আমেরিকান বেসিক লাইফ সাপোর্ট সার্টিফিকেট আমি তাদেরকে ফরওয়ার্ড করছিলাম। তো সেই ক্ষেত্রে এখানে আপনার রিকোয়ারমেন্টস এর মধ্যে যেটা বলতে যাচ্ছি, যে ডকুমেন্টসটা, এবং তারা আপনার এই প্রসেসিং এর মাধ্যমে আপনাকে মেডিকেয়ার প্রোভাইডেড নাম্বার দিবে। মেডিকেয়ার প্রোভাইডেড নাম্বারটা অনেকটা বাংলাদেশের লাইসেন্সিং নাম্বারের মতো, যে প্র্যাকটিস রেজিস্ট্রেশন নাম্বার আপনার, সরি, বিএমডিসি। আমি এটা একবার বলছি যে আফরা নাম্বার, আফরা নাম্বার হচ্ছে আপনি প্র্যাকটিসের জন্য, এটা হচ্ছে আপনার এজ এ ডক্টর হিসাবে নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার। বাট আপনি যদি প্র্যাকটিস করতে চান, আমাদের এখানে একটু ডিফারেন্ট আমাদের দেশ থেকে। আমাদের দেশে যেরকম বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার থাকলে প্র্যাকটিস করা যায়, কিন্তু এখানে এভাবে প্র্যাকটিসের সুযোগ নাই। আপনাকে এই প্রোভাইডার নাম্বার লাগবে। প্রোভাইডার নাম্বার হচ্ছে ইস্যু করে তারা, আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানির এগেনস্টে তারা ইস্যু করবে এই প্রোভাইডার নাম্বার। দ্যাট মিনস আপনি বাইরে অন্য কোনো কোম্পানিতে কাজ করার কোনো সুযোগ নাই এই ভিসার মাধ্যমে। এটা আপনাকে আহ, মানে আগে থেকে মানে স্পেসিফাই করতেছি ব্যাপারটা, কারণ অনেকে মনে করেন যে এখানে এসে আমি পার্ট টাইম অন্য কোনো কোম্পানিতে কাজ করব বা ইয়া করব, সেক্ষেত্রে সুযোগটা নাই আসলে। তো একটা কোম্পানিতে আপনাকে আসতে হবে, এবং আপনি যদি জব সুইচ করে অন্য কোম্পানিতে যান, সেক্ষেত্রে আপনাকে নেক্সট আপনার আরেকটা প্রোভাইডার নাম্বার লাগবে। যদি আপনি প্র্যাকটিস করতে চান, আপনি সেম প্রোভাইডার নাম্বার দিয়ে অন্য কোম্পানিতে চাকরি করার কোনো সুযোগ নেই। এটা একটা ব্যাপার। আর এক্ষেত্রে যে প্রসেসিং টাইম আর প্রোগ্রাম ফি কথাটা একটু বলে দেই, এটা আপনাকে পেড করতে হবে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে যে অ্যামাউন্টটা লেখা আছে এটা আপনাকে পে করতে হবে, কিন্তু আপনি যে এডুকেশন ফি, মানে আপনি জব অফার অ্যাকসেপ্ট করার পরে যে এডুকেশন ফিসটা পাবেন, সেখান থেকে এটা উঠতে হবে। সুতরাং আশা করি এই বিষয়ে নিয়ে চিন্তার কোনো অবকাশ নাই, মানে দুশ্চিন্তার কোনো কারণ নাই আর কি। এবং তারপরে আপনি এলিজিবল হয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য। দেন আপনি আপনার জব শুরু করতে পারবেন আন্ডার সুপারভিশন মিনিমাম 6 মান্থ। এবং আর এখানে কোনো কোয়ারি না থাকলে আমি ফাইনাল ফাইনাল যাবো আর কি।
লাইভে। কোয়ারি কেউ করবেন কি? আমার করার ইচ্ছে আছে রেজওয়ান, এখন আল্লাহ চাইলে আমি যাব কিনা অস্ট্রেলিয়ায় বুঝতে পারছি না। কিন্তু অন্যদের জন্য হয়তো জানতে চাইবো, অন্যরাও হয়তো উপকৃত হবেন। এই যে জিপি আপনাদের আন্ডার, এই যে ওয়ার্ক এজ এ জিপি আন্ডার সুপারভিশন, সুপারভাইজার আন্ডারে কাজ করার আগ পর্যন্ত এতক্ষণ যা বললেন সবগুলা মনে হয় অলমোস্ট ডকুমেন্টেশন, না কিছু পেমেন্ট আর ডকুমেন্ট রেডি করা? ডকুমেন্টেশন, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে ফাইনাল স্টেপ, এবং এরপরে আপনি কাজ করার জন্য এলিজিবল হয়ে যাবেন এবং কাজ শুরু করতে পারবেন। আপনি মানে ফিট টু ওয়ার্ক। ডক্টর মঞ্জুর বোধহয় বারবার অন করছেন, হ্যান্ড রেজ করছেন না বলে বুঝতে পারছিলাম না। ডক্টর মঞ্জুর কিছু বোধহয় বলবেন কি? আহ আচ্ছা ভাইয়া, এই যে বিএলএস সার্টিফিকেট যেটা বলছেন, এটা কি বাংলাদেশ থেকে নিলে হবে নাকি হচ্ছে অস্ট্রেলিয়া গিয়ে আপনার হচ্ছে ওই প্রোভাইডার নাম্বার পাওয়ার পরে করতে হবে? এটা রিকোয়ারমেন্ট হচ্ছে, এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ডিএলএড সার্টিফিকেট আপনাকে আগেই প্রোভাইড করতে হবে। এবং আপনার এটা বাংলাদেশে একটা ইয়ে আছে, আমি যতটুকু জানি, যেটা সম্ভবত মোহাম্মদপুরে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন নামে একটা সম্ভবত ইয়ে আছে, ওরা এটা কন্ডাক্ট করে। ওই ডিএলএড সার্টিফিকেটটা আপনাকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে যে ডিএলএড সার্টিফিকেটটা, আপনি যদি ডিএলএড সার্টিফিকেটটা ওদেরকে প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে ওরা এটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু আদার্স কোনো কোম্পানি মানে অর্গানাইজেশন থেকে তারা অ্যাকসেপ্ট করবে কিনা এই বিষয়ে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারছি না আর কি। আহ, ভাইয়া, ওই আপনার হচ্ছে বিএলএস সার্টিফিকেটের একটা কোর্স হচ্ছে খাজা ইউনুস থেকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের কোলাবোরেশন আছে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি, আপনাকে যদি উপরে লেখা থাকে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, সেক্ষেত্রে তারা এটাকে অ্যাকসেপ্ট জি। করবে। হ্যাঁ, সেটা এখন সাজের মতো হোক বা অন্য কোথাও হোক, আমি যখন করি সেটা 2019 সালের দিকে মোহাম্মদপুরে একটা আপনার কোর্স করি ওখানে। একবার, মানে ওটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ইয়েতে ছিল আর কি। এখন যদি আপনার সার্টিফিকেটে লেখা থাকে সেক্ষেত্রে এটা ভ্যালিড হবে আর কি। ঠিক আচ্ছা আছে। ভাইয়া, বিএলএস সার্টিফিকেট তো ভাইয়া ভ্যালিডিটি থাকে 2 বছর। Yes, আহ পুরাতন কোন সার্টিফিকেট হইলে হবে নাকি ওই ভ্যালিডিটি ভ্যালিডিটি পিরিয়ডের পার মধ্যে হয়ে গেলে হতে আবার? হবে আপনাকে। আপনি যখন সাবমিট ও, করবেন, সেটা অবশ্যই মিনিমাম 6 মান্থ যেন ভ্যালিডিটি পিরিয়ড থাকে, কারণ কিছু কিছু ক্ষেত্রে আর যদি সময়টা আর বেশি লাগতে পারে, 2-3 মাস লাগতে পারে, সেক্ষেত্রে আপনার ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেলে ওরা আবার নতুন সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করতে বলবে, তখন একটু প্রবলেম হতে পারে আর কি। এই কারণে মিনিমাম 6 মান্থ ভ্যালিডিটি থাকলে ভালো আমার জন্য। আমার ওকে, ডক্টর থ্যাংক ইউ মঞ্জুর ভাইয়া। বুঝতে পেরেছেন। আমি একটু ইচ্ছে করে 1 মিনিট বলতে চাই রেজন, আমার অভ্যাসটা একটু বলা। হুম। মানে আমার অভিজ্ঞতাটাও বলি। এই যে বললেন না, এই কনসেপ্ট যারা আমাদের জিপি স্বপ্ন দেখছি অনেকেই, বা অনেক সিনিয়র জুনিয়র হয়তো এখানে আছেন। আমি আমার একটা ছোট্ট ইয়েতে, ওই সোশ্যাল মিডিয়াতে বেশ আগে আমার একটা মন্তব্য চাওয়া হয়েছিল ফ্যামিলি মেডিসিনে, সেখানে এই কথাগুলোই বলতাম যে আমাদের বাংলাদেশে যারা এমবিবিএস পাশ করে বিএমডিসি সার্টিফিকেট পাওয়া মানেই আপনি প্র্যাকটিশনার না। রেজওয়ান এই কথাটাই বলেছেন, আপনি একজন লাইসেন্স ডক্টর হলেন মাত্র। কিন্তু আমরা কি করছি, আমরা অনেকেই হয়তোবা রেজিস্ট্রেশন পাওয়ার আগে গ্রামে গঞ্জে ফার্মেসিতে বসে গেছি ডাক্তারি করার জন্য, কেউ বাধাও দিচ্ছে না, সমস্যাও হচ্ছে না। কিন্তু আসলেই তো তাই, বিএমডিসি পাওয়া মানে আমি লাইসেন্স ডক্টর হলাম। তারপর আমার পরিচয়টুকু আমাকে অর্জন করতে হবে, আমি কোনো স্পেশালিটিতে ক্যারিয়ার করব কিনা, নাকি আমি প্র্যাকটিস করব। ঠিক অস্ট্রেলিয়ান এই স্ট্রাকচারটা দেখে কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় আছে। শুধু লাইসেন্স প্রাপ্ত হলে ডাক্তারি হওয়া যায় না। আর এই ডক্টর মঞ্জুরের যে প্রসঙ্গটা আসলো বিএলএস, এটা সারা দুনিয়াতেই এই বিএলএস ট্রেনিং এর ভ্যালিডিটি আছে। কাজে এখানে কোনোভাবেই প্রশ্ন করাও সামনে থেকে আর ওয়াইজ হবে না যে বিএলএস টাইম ওভার হয়ে গেলে এটা ভ্যালিড হবে কিনা। দুনিয়ার কোথাও হবে বলে আমার মনে হয় না। মানে আপনাকে বিএলএস সব সময় আপডেটেড করেই রাখতে হবে। এটা আপনি যে দেশে কাজ করছেন, মিডল ইস্টেও কাজ করছেন, ওখানেও রুলস সেম। ওদের প্র্যাকটিস কন্টিনিউ করতে গেলে ওই বিএলএস সার্টিফিকেট রিনিউ করতেই হয়। এবং সাধারণত দুনিয়াতে আমেরিকানরাই এরা করে, সবাই এটাই নেয়। কাজে আমেরিকানটা করলে আপনাদের অসুবিধা হবে না। জি রেজন স্যার, প্লিজ। সরি স্যার, ইন্টারাপ্ট করছি আপনাকে।
এখানে এবং মজার বিষয় হচ্ছে এখানে আসার পরে আপনাকে নতুন করে আপনার আবার বিজনেস করতে হবে, আপনার সেটা ভ্যালিডিটি থাকুক আর না থাকুক, এবং আমরা নতুন করে আবারও এখানে অস্ট্রেলিয়ান না, আপনার অবশ্যই করতে হবে এটা। ওরা ওরা হয়তো কনসিডার করতে পারে যে আপনার যদি বিএলএস গত 1 বছর আগে করা আছে, তাহলে আরেক বছর যদি ভ্যালিড পিরিয়ড থাকে, তখন হয়তো অস্ট্রেলিয়ান অথরিটি বলতে পারে যে ঠিক আছে, সেটা ছয় না ছয় স্যার, মাস এটা আবার পর্যন্ত। সরি স্যার, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। না, আপনার অসুবিধা নাই, হ্যাঁ। এখানকার রিকোয়ারমেন্টই হচ্ছে এটা, আপনাকে 6 মাসের মধ্যে বিএলএস কমপ্লিট করতে হবে, আপনার থাকুক ও ভ্যালিডিটি বা না থাকুক। ও ওখানে আবার ওদের মতো করে নতুন নতুন করে করে, করতে হ্যাঁ, হবে। এটাই। কাজে এটা খুব এটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা যারা একবার করা আছে তাদের জন্য তো কঠিন হওয়ার বিষয় নয়, তাই না? যাদের এটা করা সিম্পল আছে। স্যার, এখানে হুম। অতটা টাফ আমরাও, নয়। আমারও অভিজ্ঞতা, মিডল ইস্টে থাকতে এগুলা করেছি। বাংলাদেশে কে ধার ধারে, এগুলো লাগে না কোথাও। সবাই তো বাংলাদেশে যারা এখনো দেশে আছেন জানেন, এই বাংলাদেশে এগুলা কোনো ইয়ে নাই। বিএমডিসি একটু পরীক্ষা টরীক্ষা নিবে, গত এই যে গভর্নমেন্ট একটু চাইলো, এটা নিয়ে দেখি যে বিতর্ক শুরু হয়ে গেল। আমরা তো বাংলাদেশে হেভি ডক্টর হয়ে গেছি, পাশ করে গেছি, আমাদের আবার নতুন পরীক্ষা কি, এরকম কথা উঠেছিল না? যারা ওয়েল কনভার্সেন্ট তারা জানেন সবকিছুর একটা ইভালুয়েশন সিস্টেম থাকে। যাক, আমার অভিজ্ঞতা বেশি না বাড়াই, আপনি প্রসিড করেন রেজওয়ান। তো ফাইনাল স্টেপে অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো এটা হচ্ছে সামারি, সামারাইজেশন বললে এটাই দাঁড়াচ্ছে যে আমরা এপিক থেকে শুরু করবো আমাদের জার্নিটা, এবং আরেকটু যদি পার্ট সিটে এসে শেষ করবো, এবং এর পরবর্তীতে আমাদের 6 মাসের একটা সুপারভাইজ প্রোগ্রামের, যেটা পেড স্পেশালিস্ট প্রোগ্রাম, সেই প্রোগ্রামের তত্ত্বাবধানে আন্ডারে আমাদেরকে কাজ করতে হবে, আমাদের একজন সুপারভাইজার থাকবেন, এবং পরবর্তীতে আমাদেরকে 2 বছরের মধ্যে ফেলোশিপটা কমপ্লিট করতে হবে, যেটা এফআরএসিজিপি বলে, কি স্টুডেন্ট কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার, এবং ওইটা পাস কমপ্লিট করলে সেক্ষেত্রে আমরা স্পেশালিস্ট জিপি হিসাবে প্র্যাকটিসের জন্য এলিজিবল হবো, এবং আমাদের লিমিটেড রেজিস্ট্রেশনটা স্পেশালিস্ট রেজিস্ট্রেশনে কনভার্ট হবে। জি, তো এই রেজওয়ান, হচ্ছে আমাদের আহ, সংক্ষিপ্ত এ- এ- জার্নি। এ- এখানে আমি একটু বলি, এএমসি যে লিখেছেন এপিকের পরে, এই এএমসি তো আর পরীক্ষা দিতে হচ্ছে না, তাই না? এমসি মানে হচ্ছে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল, এটা এক্সাম। সেটার সেটার একটা এক্সাম দেয় না? এই এক্সামটাকে দিতে হচ্ছে। না না, এটাই তো আমি বলছি যে এমসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিন্তু হ্যাঁ, সেটাতে এক্সাম দিতে হবে না, কারণ আমরা এক্সামটেড অলরেডি। আমাদের এমআরসিপিটি পাথওয়েতে আমরা এমসি এক্সামটেড, এবং আমরা ডাইরেক্ট প্র্যাকটিসের জন্য এলিজিবল। হ্যাঁ, এটা খুব এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এমসির মেসেজ। সাথে আমাদের পার্থক্য, কারণ এমসি পাথওয়েতে যারা আসেন তারা হচ্ছে ফার্স্ট আপনার ট্রেনিং প্রোগ্রামে তারা এনরোলমেন্ট হন, এবং তাদের ক্ষেত্র বিশেষে 1 থেকে 1.5 বছর একটা ট্রেনিং ফেজ থাকে। দেন তারা হয়তো পার্ট 2 কমপ্লিট করেন অনেকে, বা অনেকে ফ্লেক্সি পাসের মাধ্যমে আহ, আহ, যে রেজিস্ট্রেশন, সেটা জেনারেল রেজিস্ট্রেশন নেওয়ার চেষ্টা করেন, এবং পরবর্তীতে ফেলোশিপ করে স্পেশালিস্ট রেজিস্ট্রেশন রেজিস্টার ডাক্তার হন। তো আমাদের পাশের সুবিধা হচ্ছে এটা যে আমরা ডাইরেক্ট আপনার জিপি হিসাব ও তার এবং এমসি যারা রুটে যারা আসছেন পাথওয়েতে, তারা ওই ট্রেনিং কোর্স বা আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট করার পরে, জেনারেলাইজেশন পাওয়ার পরে তারা জিপি প্র্যাকটিসের জন্য এলিজিবল হন। কিন্তু আমাদের পাথওয়েতে আমরা আপনার প্রথম দিন থেকেই আমরা জিপি হিসাবে প্র্যাকটিসের জন্য এলিজিবল। এটা হচ্ছে আমাদের সাথে পাথওয়ে ডিফারেন্স ডিফারেন্স। আমরা তাহলে আপনার এটা কনক্লুড করবেন এখন ইন্টারাকশনের মধ্যে যাওয়ার সময়, ডক্টর রেজওয়ান, তাই না? এখন আমি চাচ্ছি যে আপনার সম্মানিত ডাক্তার বৃন্দ যদি হ্যাঁ, কোনো আপনি রেজওয়ান একটু স্লাইড শেষ থাকেন করেন, তাইলে সেক্ষেত্রে। লাস্ট স্লাইডে গিয়ে শেষ করেন। আচ্ছা, তো থ্যাংক ইউ আপনাদেরকে সবাই। এবং ফাইনালি যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে অস্ট্রেলিয়াতে, সেটা, এবং মজার বিষয় যে আমি কয়েকটা ক্যাঙ্গারু অবজারভেশন করতে পারছি, যে সচক্ষে দেখা শুরু হয়েছে ইতিমধ্যে। সেটা একটু শেয়ার করলাম আর কি। অস্ট্রেলিয়ান, থ্যাংক থ্যাংক ইউ, ইউ। ধন্যবাদ সবাইকে। ডক্টর রেজওয়ান, আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনি অনেক ব্যস্ততার মধ্যেও নিশ্চয়ই অনেক রাতও বটে ওখানে আমাদের সাথে যতক্ষণই ছিলেন। আর একটু হয়তো থাকতে হবে আমরা যারা পার্টিসিপেন্ট তাদের প্রশ্ন। আর আমরা একটু দুঃখ প্রকাশ করছি যে একটু বোধহয় ইন্টারাপশন হয়েছে ভয়েস কোয়ালিটি। তবে আমরা আবার পুনরায় আলাপ করে এটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ডক্টর মঞ্জুরের বোধহয় কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বাকিরাও একটু হ্যান্ড রেজ করেন যারা জিজ্ঞেস করতে চান।
ডক্টর মঞ্জুর প্লিজ। আহ রেজওয়ান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে যারা জিপি পাথওয়েতে সরাসরি জিপি স্পেশালিস্ট হিসেবে যাচ্ছে, তাদের স্যালারি স্ট্রাকচারটা যদি একটু ডিসকাস করতেন, যদি কোনো সমস্যা না থাকে আর কি। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমরা স্পেশালিস্ট পাথের মাধ্যমে আসতেছি, কিন্তু আমরা জিপি হিসাবে এখানে প্র্যাকটিস করছি। এখন আমরা স্পেশালিটি অর্জন করতে পারি না। যতক্ষণ না পর্যন্ত আমরা ফেলোশিপ কমপ্লিট করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিসের জন্য এলিজিবল হব না। তার আগে আমরা জিপি হিসেবে প্র্যাকটিস করতে পারবো, হ্যাঁ। তো আমাদের একটু কনফিউশন আছে এই ব্যাপারগুলো নিয়ে, জিপি এবং জিপি স্পেশালিস্ট ব্যাপারগুলো, এই বিষয়গুলো স্যার আরো ভালো মতো ক্লিয়ার করতে পারবেন। তো আপনার যে স্যালারি স্ট্রাকচারের কথা বলেন, আসলে এখানে কোনো ফিক্সড স্যালারি, বলতে গেলে জিপিতে কোনো ফিক্সড স্যালারি নাই অস্ট্রেলিয়াতে। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বেতন কাঠামো বলতে ফিক্সড কোনো বেতন কাঠামো এখানে নাই। এবং এটার কারণে অনেক সুবিধাও আছে। কারণ হচ্ছে এখানে আপনার একটা হিউজ আর্নিং পটেনশিয়াল আছে এখানে। এবং আপনি যদি এভারেজ চিন্তা করেন, এটা আসলে আপনি ইনিশিয়ালি হয়তো আপনার স্যালারি যে পরিমাণ আপনি আর্ন করতে পারবেন ইনিশিয়ালি, সেটা দিয়ে আপনি সচ্ছলভাবে চলতে পারবেন এখানে, হ্যাঁ। এবং আপনার এখানে আমি যদি আপনার এভারেজ বলি, সেই ক্ষেত্রে আপনার আসলে এটা ডিপেন্ড করে যে আপনি কতদিন ধরে এখানে প্র্যাকটিস করতেছেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন, এবং আপনার ফেলোশিপ আছে কিনা, এই ব্যাপারগুলো ম্যাটার করে আর কি, হ্যাঁ। এবং একজন এক্সপিরিয়েন্স জিপি এখানে ইজিলি আপনার ধরেন যে বাৎসরিক যদি আপনি চিন্তা করেন অ্যানুয়ালি, ডিপেন্ড করে 4 to 6 লাখ ডলার আপনার ইনকাম একটা সুযোগ আছে, স্কোপ আছে। তো ডলারে এটা ডলারে বললেন রেজওয়ান, না টাকায় ডলারে বললেন? বললাম, কত হ্যাঁ। লক্ষ বললেন মনে হলো? 4 লাখ থেকে 6 লাখ ডলারে, 4 লাখ থেকে 6 লাখ অস্ট্রেলিয়ান ডলার? অস্ট্রেলিয়ান ডলারে, এটা ইউএস ডলার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বুঝতে পেরেছি। আপনার এটা ইনকামের সুযোগ আছে এখানে। ও, আপনার হয়তো ইনিশিয়ালি এই পরিমাণ নাও আসতে পারে, তবে হ্যাঁ, যেটুকু হবে আপনি ভালো মতো এখানে লাইফ লিড করার জন্য, একটা ভালো লাইফ স্টাইলের জন্য এনাফ, মোর দ্যান এনাফ, এটুকু বলতে পারি আর কি। জি, থ্যাংক ইউ। আরো আরো কারো প্রশ্ন থাকলে একটু, ডক্টর মঞ্জুর আরো আছে কি ভাইয়া, বলেন? জি, জি স্যার, আর একটা হুম, কোশ্চেন আছে। জি সেটা হচ্ছে এই যে আপনি, আমি যতটুকু জানি অস্ট্রেলিয়াতে রেসিজমটা অনেক বেশি। এরা হচ্ছে জিপি হিসেবে আমাদের সাউথ এশিয়ানদের একসেপ্টেন্সটা কেমন, আমি একটু এটা জানতে চাচ্ছি, যেহেতু আপনাকে রিমোট এরিয়াতে একদম লোকাল মানুষদের সাথে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ান এবং নন অস্ট্রেলিয়ানদের কাছ থেকে আপনি আহ মানে ফিডব্যাক বা রেসপন্সটা কেমন পাচ্ছেন? দেখেন, কোন একটা সুন্দর রেসিজম, প্রশ্ন কোন আচ্ছা, রেসিজম আপনি ফিল করতেছেন কিনা, কাজের ক্ষেত্রে স্ট্রাগল করা লাগতেছে কিনা, একটু যদি শেয়ার করতেন। ধন্যবাদ। আপনার একটা সুন্দর প্রশ্ন করেছেন, এবং সময় উপযোগী প্রশ্ন আসলে। এখন বিষয়টা হচ্ছে, রেসিজম নাই পৃথিবী এমন কোন দেশ আছে বলেন আপনি আমাকে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশে কি রেসিজম নাই? আপনি তো বলতে যাচ্ছেন ধনী বড় লোক, আপনার গরিব, এই শ্রেণীভেদ কি নাই? অবশ্যই আছে। তো অস্ট্রেলিয়াতেও রেসিজম আছে, আমি বলবো না যে কমপ্লিটলি এটা 100% রেসিজম ফ্রি। তবে হ্যাঁ, কাজের ক্ষেত্রেও আমি এ পর্যন্ত রেসিজম ফেস করি নাই, হ্যাঁ। কারণ আপনি যেটা রিমোট এরিয়ার কথা বললেন, আমি যদিও রিমোট এরিয়াতে অতটা রিমোট এরিয়াতে কাজ করি না, আমি যে কাছাকাছি কাজ করি। তো আপনার রিমোট এরিয়াতে তো আপনি আরো লাকি, কারণ তাদের কোনো অপশন নাই আপনাকে, তারা তারা যাবে কোথায়? আপনাকে সাথে রেসিজম করার কোনো সুযোগই তাদের নাই, বুঝতে পারছেন? তো এবং আমি যতটুকু দেখি তারা খুবই ফ্রেন্ডলি। আমার কাছে যে পেশেন্ট গুলা বিগত আমার এখানে আসার প্রায় মোর দ্যান 7 মান্থ এখানে আসার, তো আমি এরকম রেসিজম
এই পর্যন্ত কোনো রেসিজমের মানে সম্মুখীন হয়নি আর কি, হ্যাঁ, বিশেষ করে পেশেন্টের কাছ থেকে। অন্য ক্ষেত্রে আপনি হয়তো বাইরে হয়তো এটা কিছুটা ফিল করতে পারেন, কিন্তু পেশেন্ট তারা খুবই ফ্রেন্ডলি, কর্ডিয়াল, এবং তারা খুবই আপনাকে রেসপেক্টফুল, আপনাকে যথেষ্ট সম্মান দিবে। দুই একটা এক্সেপশন সাইকোলজিক্যাল পেশেন্ট কিন্তু আসবে, তাদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করেন, তো আমি বলবো যে, যেহেতু আমি আসলে আহ ইংল্যান্ড আমেরিকায় কাজ করার সুযোগ হয় নাই, সেক্ষেত্রে আমি বলতে পারছি না ওখানে কেমন রেসিজম, তবে ইউএসএ আমি কাজ করেছি, মালদ্বীপে করেছি, তো সেটা আপনার চিন্তা করলে এখানে আমি এ পর্যন্ত এরকম কোনো রেসিজম ফেস করিনি, এটুকু আমি বলতে পারি আর কি, কাজের ক্ষেত্রে। জি, থ্যাংক ইউ রেজওয়ান। আর আর অন্য কোনো প্রশ্ন কারো আছে কি? ডক্টর মঞ্জুরকেও ধন্যবাদ দরকারি আলোচনা শেয়ার করার জন্য। কারো কোনো আসলে আর প্রশ্নই নাই? আচ্ছা। আবার চ্যাট আচ্ছা বক্সে স্যার, আরেকটা প্রশ্ন করি যদি কিছু মনে না করেন না না, ভাইয়া। মনে করার সেটা কিছুই হচ্ছে, নাই, প্রশ্ন আপনি করবেন, বাকিদেরও আমরা এনকারেজ করতে চাচ্ছি আর কি, কারো জানাতে বলেন। ডক্টর মঞ্জুর। আচ্ছা, এই যে এফআরসিজিপি যে এক্সামটা 2 বছরের মধ্যে দিতে হবে, আম, এবং এইটার যে একটা রেস্ট্রিকশন আছে, 2 বছরের মধ্যে কতবার বসা যায় এরকম কোনো ইয়ে আছে? বা হচ্ছে আপনি 2 বছরের মধ্যে ক্লিয়ার করতে না পারলে কি হবে, এরকম কোনো আইডিয়া আপনার আছে কিনা? আবারও একটা চমৎকার প্রশ্ন। এফআরএসিজিপি, আমি এই ব্যাপারে এফআরসিজিপি আপনাকে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। এফআরসিজিপি বিষয়ে ফেলোশিপে হচ্ছে 3টা পার্ট, হ্যাঁ, দুটা হচ্ছে রিটেন, রিটেন বলতে এমসিকিউ, এবং আপনার পরপর 2 দিন এক্সাম হয়। যদি প্রথম সাপোজ পার্ট 1 যদি আজকে হয়, পার্ট 2 হবে কালকে, এরকম ব্যাপারটা কি 4 ঘন্টার পরীক্ষা, হ্যাঁ, 4 ঘন্টা 4 ঘন্টার এক্সাম, অনেকটাই মাস্টার্সের মতো বলতে পারেন আপনি, না, মাস্টার পার্ট 2 এক্সাম, যেটা 2টা সেশন হয় 3 ইয়ার। তো দেখা হোক, মানে পরপর 4 ঘন্টা 4 ঘন্টা 2 দিন এক্সাম হবে, হ্যাঁ। তো আপনি যদি, এবং পরবর্তীতে আসবে হচ্ছে প্র্যাকটিক্যাল অস্ত্র, যেটা পার্ট 3, সেটা হবে আপনার 3 থেকে 4 মাস পর। তো আপনি যদি ফার্স্ট অ্যাটেম্পটে সব কমপ্লিট করে ফেলেন, তো এটা পসিবল যে আপনি 1 থেকে 1.5 বছরের মধ্যে ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে আপনার, হ্যাঁ, যদি সব পুরো ফার্স্ট অ্যাটেম্পটে কমপ্লিট করে ফেলেন। এখন যদি আপনার দেখা গেল যে কমপ্লিট করতে পারলেন না কোনো কারণে, হ্যাঁ, 2 বছর ভ্যালিডিটি টাইম যদি আপনি ক্রস করে ফেলেন, সেক্ষেত্রে কি হওয়ার সম্ভাবনা আছে? এই বিষয়ে আমি আরএসিপির সাথে কথা বলেছি, অ্যাডমিনের সাথে, যে এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি যে সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচটা কি হবে। আরএসিপি আমাকে বলছে যে ওনারা সেক্ষেত্রে আরো এক্সটেন্ড করবেন, হ্যাঁ, মিনিমাম 6 মান্থ পর্যন্ত তারা এক্সটেনশন করবেন, এবং তারা দেখবেন যে আপনার কোন জায়গাটাতে আপনার ল্যাকিংস আছে, তো বিষয়গুলোর উপরেও আহ মানে আপনাকে এই বিষয়ে কোন ল্যাকিংস গুলো আপনার ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবেন, এবং তাদের যেটা মোটিভ হচ্ছে আপনাকে এখানে হোল্ড করা, আপনাকে এখানে আপনাকে জব সিকিউর করা, আপনার এখানে তাদের এরকম কোনো পরিকল্পনা নয় যে তারা আপনাকে এখান থেকে বিতাড়িত করে দিবেন বা এখান থেকে বের করে দেওয়া, তাদের ওই ধরনের কোনো মানে ইয়া দেখবেন, অ্যাপ্রোচটা এরকম আমার কাছে মনে হয়নি আর কি। তারা খুবই পজিটিভ অ্যাপ্রোচ বলছেন আর কি আমাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে 2 থেকে 2.5 বছরের মধ্যে চেষ্টা করে লেগে থাকলে অবশ্যই এটা কমপ্লিট করা সম্ভব। এবং অলরেডি আমাদের সাথে যারা আসছেন, আমার 1 বছর আগে একজন পাকিস্তানি ডক্টর আসছিলেন ইউএই থেকে, তিনি অলরেডি এটা কমপ্লিট করে ফেলছেন, এই পরিস্থিতিটা, এবং 2 বছরের মধ্যে কমপ্লিট করছেন। তো এটা একটা আমাদের জন্য একটা আশার খবর। আহ তো আমরাও তাই আশাবাদী হতে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর রেজওয়ান। ডক্টর জোহাইনা খান, প্লিজ, আপনি কথা বলতে পারেন। দুহাই জি, খান জি। আসসালামু আলাইকুম। আসসালাম, জি। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন ডক্টর বাংলাদেশ থেকে, কিন্তু আমি ওমানে প্র্যাকটিস করি। সো আচ্ছা বেসিক্যালি আচ্ছা। আমার কোয়েশ্চেন ছিল যে আমি যদি এমআরসিজিপি
ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান এক্সাম যদি আমি অ্যাপিয়ার করি, সো ওটার পাথওয়ে কি ডিফারেন্ট হবে, এবং হাউ লং ডাজ ইট টেক টু গেট ইনটু অস্ট্রেলিয়া থ্রু দিস পাথওয়ে? থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ডক্টর জোহাইনা খান, যে আপনি পাথওয়ের কথা বলেন। আমরা আসলে অ্যাকচুয়ালি যে পাথওয়ের আলোচনা করছিলাম, যে মার্সিডিটি পাথওয়ে, আমরা এই পাথওয়েটা নিয়ে আলোচনা করলাম আর কি এতক্ষণ, যে পেট স্পেশালিস্ট পাথওয়ে। হ্যাঁ, আপনি যদি মার্সিডিটি সাউথ এশিয়া ডিগ্রি কমপ্লিট করেন, তো সেই ক্ষেত্রে আপনি ওই পেট স্পেশালিটি পাথওয়ের জন্য এলিজিবল হবেন, এবং এই পাথওয়ের মাধ্যমে আপনার ইউজুয়ালি আপনার 6 থেকে 12 মাস সময় লাগে টোটাল প্রসেসিং কমপ্লিট করতে। তো সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট জিপি হিসাবে এখানে এন্ট্রি করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। এবং দ্বিতীয় প্রশ্ন, সরি, আপনি একটু কাইন্ডলি বলবেন দ্বিতীয় আমার প্রশ্নটা মনে কি? হয় ওনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ডক্টর জোহাইনা যদি আবার না বুঝে থাকেন বলতে পারেন। আচ্ছা। না, অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটা আমি রিফ্রেশ করে বলি, এখানে অডিও আসলে ক্লিয়ার না, সো একটু আই ডোন্ট ইন্টারাপ্টেড থিঙ্ক, আই হচ্ছে, ডোন্ট নো হ্যাঁ। ওয়েদার। হ্যাঁ, হ্যাঁ, একটু জি, অডিওটা সমস্যা বেসিক্যালি হচ্ছে। আমার কোয়েশ্চেন হচ্ছে লাইক ডে আফটার টুমরো আমাদের এখানে রেজিস্ট্রেশন ওপেন হচ্ছে ফর এমআরসিজিপি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া, যেটা আমরা জেদ্দা থেকে পেয়ার করতে পারি, কিংবা there are many other centers around the world. সো আমার কোয়েশ্চেন হচ্ছে, এটা কমপ্লিট করার পরে ইনক্লুডিং দ্য অস্কি পার্ট, তখন আমার অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন কিভাবে প্রসেস হবে? হোয়াট ইজ দ্য পাথওয়ে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আজকের সেশনটায় আপনার এই প্রশ্নের আনসার নিয়ে করা, কারণ এই পাথওয়েটা, পুরো পাথওয়েটা আপনি যদি প্রথম থেকে দেখেন, স্যার হয়তো স্লাইড একটা পিডিএফ তৈরি করবেন আর কি, তো কিভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্রসেসিং গুলো কমপ্লিট করবেন এবং আপনি জিপি হিসেবে প্র্যাকটিসের জন্য এলিজিবল হবেন। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আপনি, আশা করি এই পিডিএফ ফাইলটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার শেয়ার করে দিবেন, সেখান থেকে আপনি আপনার ফ্যামিলিতে পেয়ে যাবেন কমপ্লিট পাথওয়ে সম্পর্কে। ডক্টর জোহাইনা বোধহয় আমাদের আগের সেশনে ছিলেন না, এই জন্য ওনার মনে হ্যাঁ, প্রশ্নটা মনে জেগেছে। হচ্ছে। তো তবু ওনার জন্য আমরা আরেকটু বলতে পারি যে ডক্টর রেজওয়ান যেটা বললেন, ধরেন পাশ করার পরে তো 6 মাস থেকে 1 বছর বললেন, তাই না? হ্যাঁ। আর যদি আবার উনি যেটা বললেন যে পরীক্ষা দিয়ে শুরু করেন, এখন তো 15 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, একেটি পরীক্ষা অনলাইনে হবে প্রথমবারের মতো। আমরা এটা নিয়ে আমাদের ক্যান্ডিডেটদেরকে অ্যাওয়্যার করছি, বারবার ট্রেন্ড আপও করছি যেন ভুল টুল না হয়। তো আশা করি ডক্টর জোহাইনার এলিজিবিলিটি নিয়ে সমস্যা নাই, যতটুকু মনে হয় আর কি। ইউ আর কোয়াইট এনাফ ম্যাচিওর টু অ্যাপ্লাই ফর। তো এর পরেই যদি হয় তাহলে তো আপনি একেটি এবার পাশ করে গেলে পরের ডায়েটে অস্কিও পরীক্ষা পাশ করে যেতে পারবেন, তাহলে তো হয়ে গেল, হয়তো 1 বছরও লাগবে না। আমি মনে করি ডক্টর জোহাইনা আমাকে ফলো করতে পারছেন। এইবারে যদি আপনি মেতে পাশ করেন, তাহলে অস্কি কিন্তু এবার এই বছর থেকে 4বার হবে। 4বার অস্কি সম্ভবত, হ্যাঁ 4বার। একদম এই 3 বছরের মাথায় মাথায় অস্কি হচ্ছে। কাজে যদি আপনি একেটি পাশ করার পরের অস্কিটাতে জয়েন করেন এবং পাশ করে ফেলেন, এরপর থেকে এবার র্যাপিড প্রসেস করবে, তাহলে তো সময় বেশি লাগবে না আসলে। জোহাইনাকে বুঝতে পেরেছেন টাইম ডক্টর ওসমান, ইয়া, ইটস অল পয়েন্টটা? ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, জি। বুঝতে পেরেছি, থ্যাংক ওকে, ইউ সো মাচ। ওকে, ওকে। আর কারো কোনো আছে প্রশ্ন? নাই বোধহয় না। যদি না থাকে ডক্টর রেজওয়ান তাহলে একটু কনক্লুড করবেন, আমি জাস্ট 2 মিনিট সময় নিয়ে শেষ করে দেই। জি স্যার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে কিছুটা ইনকনভেনিয়েন্সের জন্য ভয়েস কিছু প্রবলেম আসছে। তো আমি আশা করবো যে রেকর্ডিংটা আপনারা শুনলে পরবর্তীতে কিছু আনসার, এবং আপনাদের যে কোনো কোয়ারি থাকে, তবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের আনসার প্রোভাইড করার জন্য। আর আপনাদের সবার প্রতি দোয়া এবং শুভকামনা থাকবে। আমি দোয়া করবো আপনারা যেন সবাই, যারা সেশনে অ্যাটেন্ড করেছেন, তারা সবাই যেন পাস করতে পারেন এবং অস্ট্রেলিয়াতে আসার সুযোগ হয়, সেই দোয়াই থাকবে এবং শুভকামনা থাকবে আপনাদের সবার জন্য। ধন্যবাদ সবাইকে।
থ্যাংক ইউ ডক্টর রেজওয়ান, আপনার মূল্যবান সময়ের জন্য। অস্ট্রেলিয়া থেকে আপনি আমাদের জন্য ভাবেন, এটা বোঝা যায় যে নিতান্তই একটা মিশনারি মিশনারি চিন্তা থেকে তো যুক্ত হয়েছেন। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। আপনার স্লাইড শোটা তাহলে অফ করে দিলে আমি শেষ করে দেই। থ্যাংক ইউ ডক্টর রেজওয়ান। আগের মতোই আমি শুধুমাত্র আমার যে কয়টা দুই চারটা কথা, তো ডক্টর জোহাইনার মতো হয়তো আর কেউ আছেন যারা হয়তো পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন, তো সেটার জন্য বলা আর কিছু না। আমি জাস্ট ডক্টর মঞ্জুর ডক্টর স্যার মঞ্জুর কিছু আবার বলতে চান কি? বলেন ডক্টর কমপ্লিট মঞ্জুর। করছিলেন। ডক্টর হুম। মঞ্জুর বলেন। স্যার, যদিও আজকের সেশনটা শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্যারিয়ার নিয়ে, হ্যাঁ। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যেহেতু এমআরসিপি দেওয়ার পরে মিডল ইস্টের আর কোন কোন জায়গায় আমাদের অপরচুনিটি আছে। আমি অনেক জায়গায় একটু উম, মানে রিসার্চ করে দেখলাম যে সৌদি বাদে কেউই আসলে সরাসরি নিচ্ছে না। কিংবা উম, আপনার হচ্ছে আবার ফ্যামিলি মেডিসিনের স্পেশালিস্ট এক্সাম দিয়ে তারপরে হচ্ছে রিকগনিশন নেওয়া লাগতেছে। এবং ইউএই তে আলাদা এক্সাম, একই সাথে আহ, যে গালফ আরো যে কান্ট্রি গুলো আছে আহ, তাদের ক্ষেত্রেও আলাদা আলাদা এক্সাম দিয়ে আমাদের রিকগনিশন নিতে হয়। আহ, এইটার আর কোন কোন অপরচুনিটি আছে আমাদের জন্য, যদি যে স্যার একটু আচ্ছা শেয়ার আচ্ছা, বুঝতে করতেন। পেরেছি। আমরা আগের সেশনও এই ব্যাপারে কথা বলেছিলাম। আবার একটু ডক্টর রেজওয়ানকে রিকোয়েস্ট করি। ডক্টর রেজওয়ান তো একেবারে বলতে পারি যে সাক্ষাৎ অভিজ্ঞ মানুষ আর কি, মিডল ইস্ট কান্ট্রিতে এমআরসি জিপি এন্ড আদার্স, এবং রিসেন্ট আপডেটও আমাদের মধ্যে আছে। ডক্টর রেজওয়ান তাহলে একটু কি বলবেন, 2-1 মিনিট সংক্ষেপে আর কি, আমাদের শেষের দিকে। ডক্টর রেজওয়ান। হ্যাঁ, এমআরসিতে এটা এমআরসি জিপি ভ্যালিডিটি আর কি, শব্দটা ওনার ভুল হয়েছে, এমআরসি জিপি না। বলতে চেয়েছেন। উনি কি এমআরসিটি বলছেন নাকি এমআরসি? আমি তো শুনলাম এমআরসিটি, সরি স্যার, আমি যদি আমি শুনেছি এমআরসিপি, কিন্তু আমার মনে হয় শব্দটা এমআরসি জিপি না, ডক্টর মঞ্জুর? জি স্যার, এমআরসি আ- জিপি। হ্যাঁ, আমরা এমআরসি সরি। জিপি নিয়ে কথা বলবো, এমআরসিপি নিয়ে আজকে নয়। হ্যাঁ, প্লিজ। আচ্ছা, জি স্যার। ধন্যবাদ। তো এমআরসিজিপি আমি যেহেতু লাস্ট সেশনে আমরা কিছুটা আলোচনা করেছি এমআরসিজিপি নিয়ে, যে এটা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে এটা ভ্যালিডিটি আছে, এবং সৌদি আরবে আপনি পাস করার পরে ইমিডিয়েটলি আপনি স্পেশালিস্ট এক্সাম পাস করলে স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করার সুযোগ আছে। এবং ইউএই, ওমান, কাতার, বাহরাইন এই কান্ট্রিগুলোতে সম্ভবত আমি যেটুকু জানি যে 3 বছর, 3 বছর পরে আপনি যদি সেম ফিল্ডে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনি এলিজিবল হবেন এক্সামের জন্য, এবং স্পেশালিস্ট এক্সাম পাস করলে আপনি স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করতে পারবেন, কমিউনিকেশন স্পেশালিস্ট হিসেবে। আমি একটু অ্যাড করি রেজওয়ান, এই ব্যাপারে একটা টেকনিক্যাল মেসেজ মনে হয় দেওয়া দরকার। কেউ যদি, অবশ্যই জানা দরকার, অস্ট্রেলিয়া যেতেই হবে এমন তো না, আপনি মিডল ইস্ট কান্ট্রিতেও যেতে পারেন। আমি রিসেন্ট আপডেট গত কয়েক মাস আগে নেওয়ার চেষ্টা করেছি সৌদি আরবের, এবং গত সেশনেও একটু আলাপ করেছি। সৌদি আরবে সহজ হয়ে গিয়েছে পাশ করার পরে। আগে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা লাগতো, এখন সেটাও কমিয়ে দিয়েছে। এমআরসিজিপি ইন্টারন্যাশনালকে এত বেশি অ্যাকসেপ্ট করে নিয়েছে ওরা। এইটা পাশ করার পরপরই ওদের রেজিস্ট্রার হওয়া, রেজিস্ট্রার বলি বা স্পেশালিস্ট বলি, যেটাই বলি, ওটার জন্য অ্যাপ্লাই করতে পারে যে আমি ওই পদের জন্য অ্যাপ্লাই করব। আর ইউএইতে যতটুকু জানা আছে ম্যাক্সিমাম 3 ইয়ার্স, কিন্তু আমার মনে হয় ওদের প্রভিন্স বা স্টেট যেগুলো আছে এক এক জায়গায় একটু ভেরিয়েশনসও আছে, এবং তারা ক্ষেত্র বিশেষে আরো কম সময়ে এলিজিবল করে। একটু আমার নলেজে আছে আর কি, 3 বছরের চাইতেও কম সময়ে কোথাও কোথাও অ্যাপ্রুভাল তো আছে ইউআই, এরকম সরি আমি স্যার, ঠিক পড়েছি। আছে, আর এরকম আপনি কিন্তু সৌদি আরবের একটা একটা জিনিস, টেকনিক্যাল, সরি রেদওয়ান, সৌদি সরি আরবে স্যার, একটা টেকনিক্যাল মেসেজ বলি, এটা আবার ভুলে যাব। সৌদি আরবে আমার এক সুদানিস কলিগ আমাদের সাথে ওই অস্কি করে পাশ করা, তো তো ওনার কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো পাশ করলেন এমআরসিজিপি, এখন আপনি স্পেশালিস্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারছেন কিনা। তো উনি আমাকে একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা বললেন। উনি অনেক বছর ওখানে কাজ করেন, উনি জিপি হয়ে ওই দেশে মানে প্র্যাকটিস করেন, জিপি হয়ে গিয়েছেন। প্রথমে তো জিপির পরীক্ষা দিতে হয়, সৌদি কাউন্সিল পরীক্ষা বলে। তো এখন ওরা বাদ সেধেছে যে আপনি তো জিপি হিসেবে সৌদি আরবে এসেছেন, এখন আপনাকে স্পেশালিস্ট হিসেবে আমরা অ্যাপ্রুভাল দিব না।
তাহলে এর সমাধান কি? এর সমাধান কি উনি এটা চাকরি ছেড়ে দিয়ে আবার নতুন করে আসবেন? এই অংশটুকু আমি আর জিজ্ঞেস করতে পারিনি। কিন্তু যারা এখনো সৌদি আরবে যাননি, তারা যদি এমআরসিজিপি করা থাকেন, তারা ফ্রেশ হিসাবে ওটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং ওরা, আপনি পাশ করে গেলে সরাসরি স্পেশালিস্ট হিসাবে জব পাবেন ফ্যামিলি মেডিসিনে। আমি একটু শেয়ার করলাম এই জায়গায় স্যার আর কি। স্যার আমি কি একটু শেয়ার করব? শিওর শিওর, বলেন। স্যার আমি যেটা রিসার্চ করে পাইছি সেটা হলো স্যার, আহ, যারা ওখানে কারেন্টলি জবে আছে প্লাস এমআরসিজিপি পাশ করে গেছে, জি। তাদের জন্য আলাদাভাবে ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট এক্সাম দিতে হবে, তারপর তারা রেজিস্টার জব পাওয়ার জন্য ইলিজেবল হবেন। হ্যাঁ, এই কথাটাই বলছি। একই রকম এই একই কথাটাই বলছি। রকম যারা আমরা আমরা এখন পর্যন্ত যারা সৌদি আরবে জবের জন্য যাই নাই, তাদের ক্ষেত্রেও সেম পাথওয়ে। আহ এই কথাটা সত্য। সবার এই আগে কথাটা সত্য। এই কথাটা এমআরসিজিপি সত্য। এমআরসিজিপি ইন্টারন্যাশনাল পাশ করার পরে অবশ্যই ফ্যামিলি মেডিসিন এক্সাম দিয়ে তারপরে ওখানে রেজিস্টার হিসেবে জব পাইতে হবে। হ্যাঁ, ঠিক সেই তুলনায় মনে হচ্ছে যেন অস্ট্রেলিয়া বোধহয় একটু ইজিয়ার, তাই না ডক্টর মনজুর? অস্ট্রেলিয়াতে তো এরকম কোনো পরীক্ষা হয়তো দিতে হচ্ছে না, কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আপনার ওই সুপারভাইজারের অধীনে কাজ করতে হবে, তাদের নিশ্চয়ই একটা ক্লিয়ারেন্সের বিষয় টিষয় আছে। তারপরে আপনি এফআরএসসি জিপি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবেন, তারপরে আপনি হবেন। কাজেই স্ট্রাকচারগুলো কাছাকাছি আর কি, মোটামুটি এক ধাঁচের। এটা ঠিক। দুনিয়ার তবে কোথাও ফ্রি আজকে নাই স্যার সবকিছু। জি জি। স্যার আজকে রেজন ভাইয়ার ডিসকাশন থেকে আমরা অনেক ডেপথ নলেজ পাইছি, একদম ক্লিয়ার মেসেজ পাইছি কি কি করা লাগবে, কোন কোন ডকুমেন্ট লাগবে, কোন জায়গায় কত টাকা খরচ হবে। আমরা খরচের হিসাবটা হিউজ হিউজ, সত্যি হ্যাঁ। বলতে। ওখানে তো ডক্টর এটা মঞ্জুর মানে আপনি ফলো করেছেন, সরি অস্ট্রেলিয়াতে সরি স্যার, না খরচটা আবার রিফান্ডেবল অথবা পে করতে হয় না, এমন রিকভার ব্যাপারের হবে ভিতরে এখানে। ভিতরে আছে আর কি, এটাও ঠিক। ডক্টর লিটন কিছু বলতে চাচ্ছিলেন? ডক্টর জি লিটন। আসসালামু আলাইকুম স্যার। জি জি, প্লিজ। আসসালাম। জি আসসালামু আলাইকুম রেদওয়ান ভাই। জি। ওয়ালাইকুম আসসালাম। জি জি আপনার কাছে আসলে আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো যে আমাদের তো আসলে এমআরসিজিপি ইন্টারন্যাশনাল কমপ্লিট করার পরে যেটা অস্ট্রেলিয়াতে যেটা হয় জিপি স্পেশালিস্ট হিসেবে পেপ মানে পেপ পাথওয়েতে যেতে হবে আসলে। তা এখন বিষয় হলো এই পেপ পাথওয়েতে মানে আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রি গুলা থেকে আসলে সাকসেস রেটটা কেমন? কারণ এই পাথওয়ে দিয়ে মানে একটা হলো এক্সপিডিটেড পাথওয়ে, সেই পাথওয়ে দিয়ে কিন্তু ইংল্যান্ড থেকে অথবা কিছু তাদের কিছু পার্টিকুলার কিছু কান্ট্রি আছে যে কান্ট্রি গুলা থেকে ডিরেক্ট আসলে তারা এন্ট্রেন্স নিতে পারে। সেক্ষেত্রে তাদের সুপারভাইজ ট্রেনিং যেটা বলা হয় ওই পেপ পাথওয়েতে, সেটা আমার মানে তাদের জন্য কম, হয়তো 1 ইয়ার। তো এখন বিষয় হলো যে এই পাথওয়েতে সাউথ এশিয়ান কান্ট্রি গুলা থেকে যারা যাচ্ছে মানে তাদের এখানে সাকসেস রেটটা কেমন? আম, মানে এই পাথওয়েতে, প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় একটা প্রশ্ন একটা হলো করে, যে আসলে সরি সরি ডক্টর লিটন, জি একটা একটা উত্তর দিলে ভালো হয়, নাহলে জি বক্তা জি স্যার। ভুলে যাবেন। হ্যাঁ, ইট ইজ দ্য ওয়ে টু আস্ক ওয়ান জি কোয়েশ্চেন ওয়ান আফটার অ্যানাদার, এটা ওকে কমিউনিকেশন ওকে স্যার, ওকে স্যার, স্কিল কিন্তু। শিওর স্যার। সরি ডক্টর রেজান। বেশ। ধন্যবাদ ডক্টর লিটনকে সুন্দর প্রশ্ন করার জন্য। এই পাথে সাকসেস রেট বলতে আসলে আপনি কি বলতে চাচ্ছেন যে কোনো রিজেকশন বা এই ধরনের কোনো ফেইলিওর বা জি এই জি জি হ্যাঁ জি, রিজেকশনের চান্সেস যেমন মনে করেন আমার সিজিপি ইন্টারন্যাশনাল মানে এই 10 জন অ্যাপ্লাই করলো, 10 জন অ্যাপ্লাই করলো আপনার অস্ট্রেলিয়াতে। তো সেক্ষেত্রে আসলে এখানে আমাদের যে মানে টোটাল তারা যে একটা মানে যে মানে এখানে জিপি স্পেশালিস্ট হিসেবে যে তারা ইয়ে করবে, রিক্রুইট করবে, এখানে তো অনেক ক্রাইটেরিয়া তারা দেখে। তো সেই ক্রাইটেরিয়া গুলোতে আসলে দেখা যায় আম, মানে বাংলাদেশ সহ বা অন্যান্য কান্ট্রি যেগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান বা এখানে শ্রীলঙ্কা, এগুলো থেকে সাকসেস রেট আসলে মানে কেমন, বা বাংলাদেশিদের জন্য পার্টিকুলারলি আসলে সাকসেস রেটটা কেমন? আসলে বাংলাদেশের কথা বলতে গেলে তো আমি এই পাথওয়েতে অন্য কাউকে পাইনি আর কি। হ্যাঁ, বলতে গেলে আমি সুযোগ হয় নাই আর কি, অন্য কেউ আছেন কিনা আমার জানা আছে, আমি এখনো পাইনি অন্য কাউকে পাথওয়েতে। তো অন্য দেশের কথা আমি বলতে পারি, আমার যারা ফ্রেন্ড আমার সাথে যারা কলিগ কাজ করেছেন ইউএইতে, তারা জি এবং পাকিস্তানি, বিশেষ করে পাকিস্তানি, ইন্ডিয়ান এবং সুদানি ডক্টররা, আমি অ্যাপ্লাই করেছি 2023, এখন তো 2026 সাল শুরু হয়েছে। তো গত 2 বছরে আমি এখন পর্যন্ত কোনো রিজেকশনের নিউজ আমি শুনি নাই। যত ডাক্তার আসছেন অস্ট্রেলিয়াতে বা অ্যাপ্লাই করেছেন আমার পরিচিত, আমার বাউন্ডারির মধ্যে, তো জি
এ পর্যন্ত রিজেকশনের কোনো নিউজ আমার কাছে আসে না। আপনার যদি প্রপার আচ্ছা, ডকুমেন্টেশন থাকে, পেপার থাকে, এবং জি। আমি যে স্লাইড গুলো দেখালাম সেই ডকুমেন্ট গুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, প্রোভাইড করতে পারেন, তো আশা করি আপনার রিজেকশনের চান্স জিরো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এনাদার মানে কোয়েশ্চেন, যেটা আপনার হলো অস্ট্রেলিয়াতে তো জিপি ক্রাইসিস একটা আছে, ইনক্লুডিং রিমোট, রুরাল এরিয়া অর মেট্রোপলিটন সিটি। মেট্রোপলিটন সিটিতে হয়তো বড় শহরগুলোতে কম, কিন্তু যেটা আমি মানে যতটুকু জানি যে রিমোট এরিয়া এবং রুরাল এরিয়া, রিজিওনাল এরিয়া গুলোতে আপনার হলো প্রচুর ক্রাইসিস আছে। এই ক্রাইসিসটা আসলে, যেমন একটা তো এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা বিষয় থাকে বা ডেভেলপড কান্ট্রি গুলার, যে তাদের একটা ইয়ে থাকে, যে এই ক্রাইসিসটা আসলে তারা কি আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে এমন যে মিট আপ করে ফেলতে পারবে? মানে ধরেন কেউ এখন যেতে চাইলো, এখন যদি কেউ এমআরসিজিবি ইন্টারন্যাশনাল করতে চায়, লিস্ট তাকে তো মানে যদি খুব সুইফট তাকে পরীক্ষা দেয়, মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগবে কমপ্লিট করতে। তো এমন হয় যে ধরেন দুই দুই আড়াই বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে এই জিপি ক্রাইসিসটা আসলে তাদের মিট আপ হয়ে যাবে, যে পরিমাণ ডাক্তার অস্ট্রেলিয়াতে এখন মুভ করতেছে, মানে সেই পার্সপেক্টিভে এরকম এরকম তাদের তো একটা মানে স্ট্যাটিস্টিক্স আছে আসলে। আপনার কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। এই আশঙ্কাটা সবার মনে উদয় হয়েছে অলরেডি, যে এটা কি স্যাচুরেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। জি, জি, তো আমি আপনাকে একটা বিষয় বলতে চাচ্ছি যে আপনি যদি নিজেও ইন্টারনেটে চেক করেন আর কি, যে কিছু ওয়েবসাইট আপনার ইনডিড বা জিপি জবস ইন অস্ট্রেলিয়া লিখে সার্চ করেন, তো আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ জবের ক্রাইসিস এখনো বিদ্যমান। এবং আরএসসিজিপি যে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটা আপনারা সেটাতে আপনারা চেক করতে পারবেন না, যেহেতু আপনারা এনরোল হন নাই আরএসসিজিপি তে। আমি এনরোলমেন্ট হওয়ার কারণে আপনার কিছু ওখানে অফার আসে, জব অফার আসে আর কি। হ্যাঁ, অ্যারাউন্ড আপনার এখন পর্যন্ত 3-4 হাজার দেখা যাচ্ছে যে জবের অফার আছে সেখানে, ঠিক আছে। তো জি, জি, তার মানে বোঝা যাচ্ছে যে এখনো স্যাচুরেটেড হইতে অনেকটা সময় বাকি। হ্যাঁ, এবং এখনো অস্ট্রেলিয়াতে মিনিমাম 5-7 হাজার বা 10 হাজারের মতো ডাক্তার এখনো লাগবে ওদের। হ্যাঁ, তো সেই সব থেকে যদি বলতে চান, এখনো সুযোগ আছে আগামী, আমার যেটা অ্যাজাম্পশন, যে আগামী 5 বছরের মধ্যে সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা নাই। বুঝতে পারছেন তো? আচ্ছা, আশা করা যায় আপনারা যদি 2 থেকে 3 বছরের মধ্যেও ডিগ্রি কমপ্লিট করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাদের জি, অবশ্যই এখানে আসার সুযোগ আছে, ইনশাআল্লাহ। ঠিক ওকে, আছে ওকে, ডক্টর থ্যাংক লিটন। ইউ সো মাচ। ডক্টর থ্যাংক ইউ সো লিটনের মাচ। প্রশ্নগুলো এত সুন্দর এবং স্পষ্ট, আমার মনে হয় ডক্টর লিটন সাংবাদিকতা করলে আর ভালো করতে পারতেন। হ্যাঁ, ডাক্তার সাংবাদিক আর কি। থ্যাংক ইউ ডক্টর লিটন, আপনার কথা শুনে আমি খুব বোঝা জি যাচ্ছে স্যার। যে পুলকিত খুবই হয়েছি। সিরিয়াস ক্যান্ডিডেট উনি। হ্যাঁ, ডক্টর লিটন খুব খোঁজ বোঝা- খবর রাখেন বোঝা যায়, ডক্টর মঞ্জুরও যথেষ্ট খোঁজ খবর রাখেন। খুবই ভালো লাগছে যে আমাদের প্রোগ্রামটা আপনারা খুব গুরুত্ব দিয়েছেন। আপনি ডক্টর লিটন খুব চমৎকার প্রশ্ন করেছেন না, যে সাকসেস রেট। আমার বলতে ইচ্ছে করছে, যদি বাংলাদেশি বলেন, তো আপনারাই তো এখন পরীক্ষা দিবেন সামনে, তাই না? আমাদের রেজওয়ান একজন প্রোডাক্ট বলতে পারেন। উই আর ভেরি প্রাউড অফ ডক্টর রেজওয়ান। আমরা অনেক বছর আগে জি স্যার, থেকে জি শুরু স্যার, করেছি। থ্যাংক ইউ। তো সেই অর্থে যদি সাকসেস রেট বলেন, এই অর্থে গাণিতিক অর্থে দিস ইজ 100%। বাংলাদেশ থেকে এখনো এমআরসিজিপি তৈরি হয় না, আমার হাতেই তো গড়া যতটুকু তৈরি হচ্ছে। আপনারা এখন কানেক্টেড হয়েছেন, এখনো তো শেষ জি করেন স্যার। নাই কেউ। শেষ করলে না স্ট্যাটিস্টিক্স তৈরি হবে, তারপরে অ্যাপ্লাই করবেন, তারপরে দেখা যাবে যে বাংলাদেশের ক্ষেত্রে রিজেকশন রেট কত। তবে আমার অভিজ্ঞতা, যেহেতু আমি ডিল করি এই শ্রীলঙ্কা, পাকিস্তান, হিউজ, আর আমাদের সাথে যে একেটি বা অস্কি কোর্সে আসে, হ্যাঁ, ওরা বেশি। আপনাদের সাথে তো আমার মাত্র যোগাযোগ শুরু, এই যে ইদানিং বাংলা প্রোগ্রামগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ফরম্যাটে, যারা এরা বেশিরভাগই পাকিস্তানি, কিছু ইন্ডিয়ান, আর পাকিস্তানের সমপরিমাণ শ্রীলঙ্কান, দুই একজন সুদানিজও আছেন, অ্যারাবিয়ান আর কি। তো ওরা কিন্তু চলে যাচ্ছেন, হ্যাঁ, ওদের আত্মীয় স্বজন অলরেডি আছে ওখানে, চলে যাচ্ছে। সেই অর্থে এটা নিড আছে। আর আমাদের, আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন এটার প্রসঙ্গ আসবে, পার্সেন্টেজের গল্প। আর রিজওয়ান হলো এক্সাম্পল আমাদের আসলে, হি ইজ অনলি ওয়ান টিল নাও অ্যান্ড দিস 100%। এই হলো তো কথা। আর প্রিপারেশন তো যাদের অ্যাডভান্স আছেন, সময় বেশি লাগবে না আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর লিটন এগেইন। আর কেউ যদি থ্যাংক ইউ স্যার। আছে কিনা জানি না, আর বোধহয় নাই কারো। হ্যাঁ, তো আমি শেষ করি একটু প্রিপারেশন নিয়ে বলি। আপনাদের যারা পরীক্ষা দিবেন, রিমাইন্ড করি, আপনারা একটু কেয়ারফুল থাকেন। আমি এই এটা চ্যাট বক্সেও দিয়ে দিয়েছি, আমাদের ওই
কি বলি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, হ্যাঁ একদম নতুন কেউ, ডক্টর একজন বোধহয় একদম নতুন আমাদের ফিমেল কলিগ ফ্রম ওমান বোধহয় জয়েন করলেন। আপনার জন্য বলছি, আপনি এই গ্রুপটাতে একটু থাকলে ভালো হয়। হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমরা গাইড করার চেষ্টা করছি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এগুলো বলার চেষ্টা করছি যেন ভুল না হয়। যতক্ষণই আমরা আপডেট পাবো আপনাদের দিতে থাকবো, 15 তারিখ পর্যন্ত অবশ্যই। আজকে তো 13 আমাদের দেশের হিসাবে, পরশুদিন পাকিস্তানের সময় বোধহয় মিড ডে, মধ্যাহ্ন সময় থেকে ওই অনলাইনে খুলবে। আপনারা ইমিডিয়েটলি চেষ্টা করবেন রেজিস্ট্রেশন ফিল আপ করার জন্য। যাদের ফর্ম নিয়ে এখনো কনফিউশন আছে, আমরা চেষ্টা করবো আপনাদের ফিডব্যাক দিতে। আমরা গত অনেক দিন এগুলো করছি আর কি। হ্যাঁ, আর প্রিপারেশনের ম্যাটেরিয়াল এগুলো গ্রুপে দেখতে পাবেন আমাদের এরকমই। তো আমি একটু 2 মিনিট নতুন বিষয় নিয়ে বলি, এটা তো আমাদের মডিউলের ডিটেলস আর কি। হ্যাঁ, এরকম এরকম ব্যাপার, ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আপডেট করার জন্য কিছু স্ট্র্যাটেজি হাতে নিয়েছি। এটা আপনাদের বলতে ইন্টারন্যাশনাল ফরম্যাটেই বলতে পারেন, কিছু বাংলা সেশন হয়েছে। এই একেটিতে কোশ্চেনগুলো কিভাবে ট্র্যাপ হয়ে আসে, টেকনিক্যালি ডিফিকাল্ট হয়ে আসে, এটা নিয়ে আমরা একটা সেশন হাইপার টেনশনের উপরে করেছি। এটা সব ইজি নয় যে একসাথে আমরা সব শেষ করে ফেলতে পারবো, এটা আমাদের শুরু। আপনারা গ্রুপে মেসেজ পাবেন, যখনই পারবেন চেষ্টা করবেন, বিশেষ করে রাতে এই মিডল ইস্ট কান্ট্রিগুলোকে টার্গেট করে। 8টা 9টা বাংলাদেশ টাইমে হয় সাধারণত, বাংলাদেশে 8:45 PM বাংলাদেশ সময়, আর সৌদি আরবে তো হয় 6:45 PM বোধহয়, এরকম টাইম, একটা টাইম থাকে। এই ট্র্যাপ মানে প্রশ্নের ডিজাইনগুলো যারা একেটি দিচ্ছেন তাদের জন্য এটা খুবই দরকারি। হ্যাঁ, এটা আমরা একবার করেছি, আরো ইনশাল্লাহ করার চিন্তা আছে। তারপরে আমরা এই যে অস্কি রোল প্লে এগুলো নিয়েও পরীক্ষার জন্য কি টার্গেট করে করলেও যারা প্র্যাকটিস করেন তাদের কিন্তু প্র্যাকটিসই ইউজফুল। এগুলো রেকর্ড আছে ইউটিউবে, আপনারা একটু দেখে নেন। আর এই কাজটা আমরা নতুন হাতে নিয়েছি, এটা বিচ্ছিন্নভাবে হয়েছে। ওই যে প্রোগ্রামগুলো আমরা নিয়ার অ্যাবাউট 50+ ক্লাস নিয়ে একটা প্ল্যান করেছি, যে আপনাদের জিপি হিসাবে ডেভেলপ করার চেষ্টা। এটাই অত্যন্ত বলতে পারেন আমাদের ইনস্টিটিউট থেকে মিশনারি মিশনারি ইস্যু আর কি, যেখানে ক্লাসের রেকর্ড দেওয়া, রেকর্ড অলরেডি আছে, তারপরে লাইভ লেকচার, অনলাইন কিছু ডিসকাশন হবে প্র্যাকটিক্যাল মানে অ্যাক্টিভিটিজের উপর, আর কিছু নোটসও দেওয়া থাকবে। তো এটি আসলে অন পেমেন্ট হবে কি হবে না, আপনারা হয়তো আমাদেরকে ইন্ডিভিজুয়ালি পরামর্শ দিবেন। ফ্রি সেশনগুলোর দেখা গিয়েছে যে দায়িত্ববোধের অভাব আমরা লক্ষ্য করেছি যারা পার্টিসিপেন্ট, সেই জন্য এটার মনে হয়, আমি গতবার বলতে চেয়েছিলাম যে এটা ফ্রি করব, কিন্তু আমাকে ইন্টারন্যাশনালি কয়েকজন কলিগ পরামর্শ দিলেন যে স্যার এভাবে ফ্রি না করলেই ভালো, টেকনিক্যাল কারণে। হোয়াট এভার ইট ইজ, এই প্রোগ্রামটা ইনশাল্লাহ আমাদের অলরেডি ডিক্লেয়ার হয়েছে বিচ্ছিন্নভাবে, আমরা আর একটু রেগুলারাইজ করব। সো কাজেই এটি আমরা কিভাবে করি না করি এই প্যাকেজটা, কিন্তু তার আগে যে বললাম একেটির কোয়েশ্চেন কিংবা রোল প্লে মেথডে যে ডিসকাশন, এগুলোতে আপনারা জয়েন করতে পারেন আমাদের গ্রুপের সাথে, একটু কানেক্টেড থাকলেই হবে। সো এই বলে আমাদের শেষ করি। ইউটিউবের লিঙ্কটা গ্রুপে প্রায় দেওয়া হয়, আমার সময় না নেই, ওই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু কাইন্ডলি থাকেন। ইউটিউবে এই পরীক্ষা নিয়েই একটা শুধু ইউটিউব আছে, যেটার ওই হ্যান্ডেল বলে আর কি বোধহয়, ইউটিউবে ডোয়ামস এক্সাম প্রেপ লেখা, যেখানে এমআরসিপি এমআরসি জিপি মেইনলি টার্গেট করে আমাদের ভিডিওগুলো আছে। সবাইকে ধন্যবাদ এবং অত্যন্ত কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।